ঊনপঞ্চাশতম স্পেশাল বিসিএস শিক্ষা পূর্ণাঙ্গ প্রস্তুতির বিষয়ভিত্তিক অংশ শিক্ষায় আপনাদের স্বাগত জানাই। আমি শামীম আল মাহমুদ, প্রভাষক শিক্ষা, ৩৮তম বিসিএস আইইআর, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে আমরা দশম লেকচার নিয়ে আলোচনা করব। এই অংশে যে টপিকগুলো আমাদের অন্তর্ভুক্ত সেটি হচ্ছে টিচার এডুকেশন অ্যান্ড রিসার্চ ইন এডুকেশন। আমরা যদি এটিকে আরো বিস্তৃত করি তাহলে যে জিনিসটি আমরা দেখব এর অন্তর্ভুক্ত বিষয়গুলো হচ্ছে প্রাইমারি টিচার এডুকেশন, ইনিশিয়াল অ্যান্ড ইন সার্ভিস শর্ট প্রোগ্রামস, কারিকুলাম, modalities of delivery, shortcomings and problems, possible solution, provisions and scope of higher degree in education, masters, MPhil and PhD, research in education, nature, scope, limitations and future directions। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা শিক্ষক শিক্ষা ও শিক্ষক প্রশিক্ষণ কি এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি। আমরা দেখতে পাচ্ছি এটি একটি স্টার মার্ক করা টপিক, অর্থাৎ এটি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। আমরা দেখি শিক্ষক শিক্ষা এবং প্রশিক্ষণের মধ্যে পার্থক্যটা কি আসলে। শিক্ষক শিক্ষা এবং শিক্ষক প্রশিক্ষণ দুটি ভিন্ন বিষয়। শিক্ষক শিক্ষা হলো শিক্ষক হওয়ার জন্য প্রয়োজনীয় শিক্ষা। যারা ভবিষ্যতে শিক্ষক হতে চায় তারা শিক্ষক শিক্ষা গ্রহণ করে। বিশ্ববিদ্যালয় ও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোতে, অর্থাৎ টিচার্স ট্রেনিং কলেজগুলোতে শিক্ষক শিক্ষা প্রদান করে। শিক্ষক শিক্ষা শিক্ষকতা পেশায় প্রবেশের পূর্বে প্রদান করা হয়। শিক্ষক প্রশিক্ষণ শিক্ষকতা পেশায় প্রবেশের পরে প্রদান করা হয়। শিক্ষক শিক্ষায় যেসব বিষয় পড়ানো হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শিক্ষা পরিচিতি, শিক্ষার মনস্তাত্ত্বিক ভিত্তি, শিক্ষার দার্শনিক ভিত্তি, শিক্ষার ইতিহাস, শিখন শিখানো পদ্ধতি ও কৌশল, শিক্ষায় পরিমাপ ও মূল্যায়ন কৌশল, শিক্ষা গবেষণা ইত্যাদি। এসব বিষয়ের পাশাপাশি দুটি শিক্ষণ বিষয় পড়ানো হয়। শিক্ষণ বিষয়গুলো হচ্ছে বাংলা শিক্ষণ, ইংরেজি শিক্ষণ, গণিত শিক্ষণ, অর্থনীতি শিক্ষণ, আইসিটি শিক্ষণ, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শিক্ষণ, ব্যবস্থাপনা শিক্ষণ ইত্যাদি। এসব শিক্ষণ বিষয় থেকে দুটি বিষয় শিক্ষার্থীদের পড়তে হয়। এসব বিষয় ছাড়াও শিক্ষার্থীদের কয়েকটা নন মেজর বিষয় পড়তে হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো 4 বছর মেয়াদী বিএড অনার্স, 1 বছর মেয়াদী এমএড এবং সেই সাথে এমফিল ও পিএইচডি ডিগ্রি প্রদান করে। সরকারি টিচার্স ট্রেনিং কলেজগুলোতে 4 বছর মেয়াদী বিএড অনার্স এবং 1 বছর মেয়াদী এমএড কোর্স চালু রয়েছে। শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষা চালু রয়েছে। প্রশিক্ষণ দলীয় কর্মীদের উপর প্রদত্ত দায়িত্ব উৎকৃষ্টভাবে সম্পন্ন করার দক্ষতা ও কৌশল আয়ত্ত করার কার্যকরী কর্মশালাই হলো প্রশিক্ষণ। এটি একটি প্রশিক্ষণের সাধারণ সংজ্ঞা। নেডলারের মতে প্রশিক্ষণ হলো নির্দিষ্ট সময়ের মধ্যে সুপরিকল্পিতভাবে কিছু কার্য সম্পাদনের জন্য কতগুলো দক্ষতা ও যোগ্যতা অর্জনের প্রক্রিয়া। কর্ম অনুযায়ী প্রশিক্ষণ 4 ধরনের, যথা কর্মপূর্ব, কর্মকালীন, সঞ্জীবনী প্রশিক্ষণ, কর্ম উত্তর প্রশিক্ষণ। আমরা যদি শিক্ষক প্রশিক্ষণের ব্যাপারটি একটু খেয়াল করি তাহলে আমরা কি দেখতে পারি। এই যে দলীয় কর্মীদের উপর প্রদত্ত দায়িত্ব উৎকৃষ্টভাবে সম্পন্ন করার দক্ষতা ও কৌশল আয়ত্ত করার কার্যকরী কর্মশালা, এটিই কিন্তু আসলে প্রশিক্ষণ। নেডলারের যে সংজ্ঞাটি বা নেডলারের যে আহ মতবাদ, ওনার যে কথা সেটা আমরা দেখলাম। এই রকম জিনিস যখন শিক্ষকদের উপর প্রয়োগ করা হবে তখন সেটি হলো শিক্ষক প্রশিক্ষণ। আমরা এই ভাগটি আগেও দেখেছি। কর্ম অনুযায়ী প্রশিক্ষণ 4 ধরনের, অর্থাৎ নর্মালি আমরা যে শিক্ষক প্রশিক্ষণ দেখি সেটি এবং অন্যান্য প্রশিক্ষণের মধ্যে খুব একটা পার্থক্য নেই। এখানেও 4 ধরনের ভাগে আমরা প্রশিক্ষণকে ভাগ করতে পারি। তবে শিক্ষক প্রশিক্ষণ সাধারণত 2 প্রকারের হয়ে থাকে। এর একটি হচ্ছে ওরিয়েন্টেশন ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ। আমরা দেখি এটা কেমন। নবনিযুক্ত শিক্ষকবৃন্দকে কিশোর মনোবিজ্ঞান, শিক্ষণ পদ্ধতি, মূল্যায়ন প্রক্রিয়া, একাডেমিক বিষয় সম্পর্কে ওরিয়েন্টেশন সহ শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, নিয়ম কানুন এবং তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে যে প্রশিক্ষণের মাধ্যমে অবহিত করা হয় তাই হলো ওরিয়েন্টেশন প্রশিক্ষণ। আর বিভিন্ন শিক্ষা প্রকল্পের আওতায় উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে
কলেজ শিক্ষকবৃন্দের যে প্রশিক্ষণ দেওয়া হয় তা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ। সঞ্জীবনী প্রশিক্ষণ, এটি হচ্ছে শিক্ষক প্রশিক্ষণের দ্বিতীয় ভাগ। সঞ্জীবনী প্রশিক্ষণ কেমন আমরা একটু খেয়াল করি। কোনো শিক্ষা ব্যবস্থাই শিক্ষকের চেয়ে উত্তম নয়, এটি একটি স্বীকৃত কথা। বর্তমানে জ্ঞান জগতের অতি দ্রুত পরিবর্তনের সঙ্গে শিক্ষকতা পেশায় নিয়োজিত শিক্ষককেও খাপ খাইয়ে চলার জন্য নতুন নতুন জ্ঞান আহরণ করতে ধারাবাহিকভাবে যে প্রশিক্ষণ নিতে হয় সেগুলোই সঞ্জীবনী প্রশিক্ষণ। আমাদের দেশে মাধ্যমিক স্তরে ও সম্প্রতি উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকদের প্রশিক্ষণের জন্য সঞ্জীবনী কোর্স পরিচালিত হচ্ছে। আমরা কিছু শিক্ষক প্রশিক্ষণ নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সম্পর্কে একটু জানি। প্রথমেই যেটি রয়েছে সেটি হলো শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় বা টিচার্স ট্রেনিং কলেজ। শ্রেণীকক্ষে প্রতিফলন উপযোগী প্রয়োজনীয় শিক্ষণ দক্ষতায় শিক্ষকদের প্রশিক্ষিত ও সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে বেঙ্গল গভর্নমেন্টের আদেশ নং 43 শিক্ষা জানুয়ারি 6, 1909 এর মাধ্যমে ঢাকার আরমানিটোলায় 1909 সালে সরকারিভাবে প্রতিষ্ঠিত হয় উপমহাদেশের শিক্ষক প্রশিক্ষণের পথিকৃৎ প্রশিক্ষণ প্রতিষ্ঠান টিচার্স ট্রেনিং কলেজ ঢাকা, এবং 1909-10 শিক্ষাবর্ষে এটি মাত্র 12 জন প্রশিক্ষণার্থী নিয়ে 1 বছর ব্যাপী প্রশিক্ষণ ব্যাচেলর অফ টিচিং বা বিটি এবং 6 মাস ব্যাপী প্রশিক্ষণ লাইসেন্সিয়েট অফ ট্রেনিং এলটি কোর্স শুরু করে। 1956 সন পর্যন্ত এটি আরমানিটোলাই ছিল। পরবর্তীতে এটি বর্তমান যে অবস্থান তার, অর্থাৎ ধানমন্ডি কিংবা ঢাকা কলেজের পাশে, সেখানে এসে অবস্থান গ্রহণ করে। 1956 সাল থেকে 10 মাস ব্যাপী প্রশিক্ষণ ব্যাচেলর অফ এডুকেশন বিএড কোর্স প্রবর্তিত হয় ওই টিচার্স ট্রেনিং কলেজ ঢাকাতে। নতুন অবস্থান বর্তমান ধানমন্ডিতে পরবর্তীতে 1988-89 শিক্ষাবর্ষে 10 মাস ব্যাপী এমএড প্রশিক্ষণ এবং 1995-96 শিক্ষাবর্ষে দেশে মধ্যম সারির শিক্ষা বিশেষজ্ঞ তৈরি করার লক্ষ্য নিয়ে 4 বছর ব্যাপী শিক্ষা সম্মান অর্থাৎ অনার্স কোর্স চালু করা হয়। পরবর্তীতে 2005-06 শিক্ষাবর্ষ থেকে ব্যাচেলর অফ এডুকেশন বিএড 1 বছর ব্যাপী এবং 2007-08 শিক্ষাবর্ষ থেকে মাস্টার অফ এডুকেশন এমএড 1 বছর ব্যাপী কোর্সে রূপান্তরিত হয়। শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়গুলোতে যেসব কোর্স পরিচালনা করা হচ্ছে বর্তমানে সেগুলো নিম্নরূপ: 1. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষার্থীদের জন্য 4 বছর মেয়াদী বিএড অনার্স কোর্স। 2. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কর্মরত শিক্ষক ও অশিক্ষক প্রশিক্ষণার্থীদের 1 বছর মেয়াদী বিএড ব্যাচেলর অফ এডুকেশন প্রশিক্ষণ কোর্স ও 1 বছর মেয়াদী এমএড মাস্টার্স অফ এডুকেশন প্রশিক্ষণ কোর্স। 3. উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে কর্মরত শিক্ষক ও অশিক্ষক প্রশিক্ষণার্থীদের জন্য 1 বছর মেয়াদী বিএড ব্যাচেলর অফ এডুকেশন কোর্স এবং 1 বছর মেয়াদী এমএড মাস্টার্স অফ এডুকেশন প্রশিক্ষণ কোর্স চালু রয়েছে। এছাড়াও নন ক্যাডার কলেজ শিক্ষকদের জন্য 45 দিন ব্যাপী ইন্ডাকশন ট্রেনিং, মাধ্যমিক পর্যায়ের নবীন শিক্ষার্থীদের জন্য 56 দিন ব্যাপী বেসিক ট্রেনিং, এগুলোও চালু রয়েছে বর্তমানে টিচার্স ট্রেনিং কলেজগুলোতে। মাদ্রাসা শিক্ষকদের জন্য 21 দিন ব্যাপী শিক্ষা প্রশাসন প্রশিক্ষণ, এটিও চালু রয়েছে টিচার্স ট্রেনিং কলেজগুলোতে। এছাড়াও বিষয়ভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ আয়োজন করে থাকে টিচার্স ট্রেনিং কলেজগুলো। উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট বা এইচএসটিটিআই এশিয়ান উন্নয়ন ব্যাংক অর্থাৎ এডিবির সহায়তায় এবং ইউএনডিপির কারিগরি সহায়তায়, এডিবির আর্থিক সহায়তা এবং ইউএনডিপির কারিগরি সহায়তায় 1995 সালে 5টি উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। এগুলোর অবস্থান হলো ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল ও কুমিল্লায়। এসব ইনস্টিটিউটে যেসব প্রশিক্ষণ কার্যক্রম চলমান তা হলো সিপিডি প্রফেশনাল লিডারশিপ ডেভেলপমেন্ট কোর্স, বিষয়ভিত্তিক ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্ট প্রশিক্ষণ, বেসিক ট্রেনিং ইত্যাদি। টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ বাংলাদেশের পাবলিক টেকনিক্যাল ও পলিটেকনিক কলেজগুলোর শিক্ষকদের প্রশিক্ষণের জন্য ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত এই প্রতিষ্ঠানটি। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকগণের প্রশিক্ষণের জন্য একটি শাখা হিসাবে টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ 1960 সালে প্রতিষ্ঠিত হয়। এটি 1964 সালে কারিগরি শিক্ষা কলেজ নামে একটি পৃথক কলেজ হিসেবে রূপান্তরিত হয়।
সালে কলেজটির নাম পরিবর্তন করে টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ রাখা হয়। এটি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে। টিটিটিসি এর পুনর্জন্মের পর থেকে, অর্থাৎ এর যে পরবর্তীতে নাম চেঞ্জ হয়, সেখান থেকে এর বৃদ্ধি এবং উন্নয়নের জন্য ওডিএ ইউকে এর কাছে প্রযুক্তিগত সহায়তার জন্য তারা ঋণী। 1986 সালে টিটিটিসি নতুন উদ্যম নিয়ে কাজ শুরু করে। এর যে বিভাগগুলো রয়েছে সেই বিভাগগুলো হলো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, যন্ত্র প্রকৌশল, সিভিল ইঞ্জিনিয়ারিং, নন টেক ডিপার্টমেন্ট। এখান থেকে প্রদত্ত ডিগ্রি সমূহ হলো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কারিগরি শিক্ষায় ডিপ্লোমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে কারিগরি শিক্ষায় বিএসসি ডিগ্রি। ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট বা ভিটিটিআই দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে 1979 সালে ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। তবে 1982 সালের 16 ফেব্রুয়ারি মহামান্য রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করার পর শিক্ষক প্রশিক্ষণ শুরু হয় 1982 সালের 8 নভেম্বর থেকে। বাংলাদেশ সরকার সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অথরিটির আওতায় এই প্রকল্প হাতে নেয়। ভিটিটিআইতে প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি 2016-17 শিক্ষাবর্ষ হতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু করা হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট বা বিএমটিটিআই 1995 সালের 28 ডিসেম্বরে গাজীপুরে প্রতিষ্ঠিত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট মাদ্রাসা শিক্ষকদের প্রশিক্ষণের জন্য দেশের একমাত্র সরকারি প্রশিক্ষণ ইনস্টিটিউট। প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদ তৈরির উদ্দেশ্যে এ প্রতিষ্ঠানটির মাধ্যমে বিশেষভাবে মাদ্রাসা শিক্ষকদের এবং সাধারণভাবে দেশের স্কুল কলেজ শিক্ষকদের চাকরিপূর্ব এবং চাকরিকালীন প্রশিক্ষণ প্রদান করা হয়। এ প্রতিষ্ঠানের রাজস্ব খাতের প্রশিক্ষণগুলো হলো বিএমএড প্রশিক্ষণ কোর্স, বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দাখিল, বিষয়ভিত্তিক প্রশিক্ষণ সিনিয়র, প্রশাসনিক প্রশিক্ষণ সুপারদের জন্য আর কি। এছাড়াও চলমান প্রকল্পের প্রশিক্ষণ যেগুলো রয়েছে টিকিউআই প্রশিক্ষণ কোর্স, আইডিবি প্রশিক্ষণ কোর্স এবং অন্যান্য প্রশিক্ষণ কোর্স। যে প্রকল্পগুলো চলছে সেই প্রকল্পের প্রশিক্ষণ কোর্সগুলো এখনো চলছে, যে প্রকল্পগুলো আজকে চলছে না সেই প্রকল্পের কোর্সগুলো কিন্তু এখন আর চলছে না। প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট বা পিটিআই 1978-79 সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণের জন্য পিটিআই নামে কাজ শুরু করে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলো আজ পর্যন্ত কর্মরত আছে। পিটিআই গুলোতে 1200 নম্বরের ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন বা ডিপিএড প্রশিক্ষণ চালু ছিল। তবে এ প্রশিক্ষণের পরিবর্তে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বর্তমানে 10 মাস ব্যাপী বেসিক ট্রেনিং ফর প্রাইমারি টিচার্স বা বিটিপিটি চালু করা হয়েছে। এক্ষেত্রে মেয়াদকালকে মোট 5 ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথম 4 মাস পিটিআইতে সরাসরি প্রশিক্ষণ, পরবর্তী 2 মাস ইনস্ট্রাক্টরের তত্ত্বাবধানে বিদ্যালয়ে অর্জিত জ্ঞান দক্ষতার অনুশীলন, এরপরের 1 মাস পিটিআইতে অনুশীলন শেষে প্রশিক্ষণ ফিডব্যাক ও মুখোমুখি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এরপরের 2 মাস উপজেলা বা জেলা শিক্ষা অফিসারের তত্ত্বাবধানে বিদ্যালয়ে অনুশীলন করতে হবে এবং সবার শেষে 1 মাস পিটিআইতে অনুশীলনের ফিডব্যাক ও প্রশিক্ষণ শেষে চূড়ান্ত সনদ দেওয়া হয়। বর্তমানে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ প্রাথমিক বিদ্যালয়ের যারা শিক্ষক আছেন তারা কিন্তু পিটিআই এর মাধ্যমে এই ট্রেনিংটি তারা সহজেই নিতে পারছেন এবং এর ফলে তাদের যে টিচিং কোয়ালিটি সেটি কিন্তু আগের তুলনায় বেশ আরো উন্নয়ন ঘটছে। উপজেলা রিসোর্স সেন্টার এটি অপেক্ষাকৃত একটু নতুন জিনিস। আমরা দেখব ইউআরসি, একজন ইনস্ট্রাক্টর এখানে থাকবেন এবং একজন সহকারী উপজেলা শিক্ষা অফিসার, একজন ডেটা এন্ট্রি অফিসার, একজন নৈশ প্রহরী ও রিসোর্স পুল নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ধারাবাহিক প্রশিক্ষণ ও একাডেমিক সহায়তা প্রদানের জন্য অধিকাংশ ক্ষেত্রে উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউআরসি স্থাপিত হয়েছে। প্রথম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি 1997-2000 এর আওতায়
আইডিয়াল ও নরওয়ে সাহায্যপুষ্ট প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন শীর্ষক প্রকল্প দুটির অর্থায়নে দেশের 481টি উপজেলায় ইউআরসি স্থাপিত হয়। দ্বিতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি অর্থাৎ 2004 থেকে 2011 এর শুরুতে ইউআরসির জনবল রাজস্ব খাতে স্থানান্তরিত হয় এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে ইন সার্ভিস প্রশিক্ষণ বা চাকরিকালীন প্রশিক্ষণ প্রদান সহ একাডেমিক তত্ত্বাবধানিক সহায়তা প্রদান করছে এই ইউআরসি। পরবর্তীতে তৃতীয় প্রাথমিক শিক্ষা কর্মসূচি, যেটি 2011 থেকে 16 পর্যন্ত, এর শুরুতেই অবশিষ্ট 24টি উপজেলায় ইউআরসি কার্যক্রম সচল করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটি প্রাথমিক শিক্ষকদের জন্য বেসিক ইন সার্ভিস, বিষয়ভিত্তিক বাংলা, গণিত, ইংরেজি, পরিবেশ পরিস্থিতি সমাজ ও পরিবেশ পরিস্থিতি বিজ্ঞান, উপকরণ উন্নয়ন, প্রাক প্রাথমিক শিক্ষা, শ্রেণীকক্ষে মনোনয়ন, আইসিটি ইন এডুকেশন, সুস্বাস্থ্য শিক্ষা, শিখবে প্রতিটি শিশু বিষয়ক প্রশিক্ষণ, প্রধান শিক্ষকদের জন্য বিদ্যালয় ব্যবস্থাপনা ও একাডেমিক সুপারভিশন, একীভূত শিক্ষা এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জন্য প্রশিক্ষণ আয়োজন ও পরিচালনা করছে। সাবক্লাস্টার প্রশিক্ষণ মূল্যায়নের মাধ্যমে সঞ্চিত অভিজ্ঞতার আলোকে নিজস্ব পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা ইউআরসির আওতার মধ্যে পড়ে। 2 থেকে 2.5 ঘন্টা ক্লাস্টার ট্রেনিং 10 থেকে 15টি বিদ্যালয় নিয়ে হয়, অর্থাৎ ক্লাস্টার ট্রেনিং গুলো ভাগ করা হয় এভাবে। 4 থেকে 5টি বিদ্যালয় নিয়ে সাব ক্লাস্টার ট্রেনিং হয়। এটি 1992 সালে প্রবর্তিত হয়ে 1994 সালে চালু হয়। এক্ষেত্রে প্রশিক্ষক থাকেন এটিইও এবং এর সময়সীমা 2 মাস অন্তর অন্তর দৈনিক 5 ঘন্টা করে। আমরা মূলত একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে নিয়ে এসেছি। আমরা খুব দ্বন্দ্বে পড়ে যাই যখন আমরা এই জিনিসগুলো নিয়ে কথা বলি, শিক্ষা কোনটা, প্রশিক্ষণ কোনটা। এই জিনিসগুলো নিয়ে আমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ারের জন্য এই ছকটি আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনে আছে। এই পার্থক্যটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখি প্রথম কলামে পার্থক্যের যে বিষয়গুলো রয়েছে, সেখানে আমরা প্রথমেই দেখতে পারি যে বিবেচ্য বিষয়, অর্থাৎ শিক্ষায় বিবেচ্য বিষয় মূল আসলে কি। শিক্ষা মূলত কাজ করে বা বিবেচ্য বিষয় তার জ্ঞান, আর প্রশিক্ষণ মূলত কাজ করে দক্ষতা নিয়ে। অর্জিত জ্ঞান, অর্জিত জ্ঞানের ধরনটা কেমন হয়? শিক্ষায় মূলত আমরা তাত্ত্বিক জ্ঞান অর্জন করি, অপরদিকে প্রশিক্ষণের ক্ষেত্রে আমরা ব্যবহারিক জ্ঞান অর্জন করি। ক্ষেত্র, অর্থাৎ কোন ক্ষেত্র জুড়ে এটি বিস্তৃত। শিক্ষা সাধারণ ক্ষেত্র জুড়ে, অর্থাৎ প্রায় সব জিনিসই তার মধ্যে থাকে। আর প্রশিক্ষণ হচ্ছে বিশেষ একটি বা একাধিক, 2 বা 3 এরকম বিষয় নিয়ে প্রশিক্ষণ কাজ করে, খুব অল্প বিষয় নিয়ে, এবং বিশেষ করে বিশেষ বিশেষ কিছু বিষয় নিয়ে কাজ করে প্রশিক্ষণ। অপরদিকে শিক্ষা সাধারণ বা একদমই কমন যে বিষয়গুলো সবগুলো সেগুলো নিয়েই কাজ করে। ধারণা, শিক্ষার ধারণাটি আসলে একটি বিস্তৃত ধারণা, অপরদিকে প্রশিক্ষণের ধারণাটি একটি সংক্ষিপ্ত ধারণা। আমরা দেখতে পাচ্ছি বিস্তৃত ধারণা বলেই শিক্ষা কাজ করে আসলে সাধারণ বিষয় নিয়ে, অপরদিকে প্রশিক্ষণ যেহেতু সংক্ষিপ্ত ধারণা, এটি কাজ করে বিশেষ বিষয় নিয়ে। সময়সীমা যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব শিক্ষা সাধারণত দীর্ঘমেয়াদী হয়, অপরদিকে প্রশিক্ষণ হয় স্বল্পমেয়াদী। উদ্দেশ্য, শিক্ষার উদ্দেশ্য থাকে ভবিষ্যৎমুখী, অর্থাৎ একটা দীর্ঘ সময় পর ভবিষ্যতে সে কি করবে বা কি হবে, কি তার গন্তব্য, সেগুলো সবই স্থির হয় শিক্ষার ক্ষেত্রে। অপরদিকে প্রশিক্ষণ হচ্ছে বর্তমান কেন্দ্রিক, অর্থাৎ এখন যে জিনিসটা প্রয়োজন, এই মুহূর্তে কিংবা খুব দ্রুত সময়ের মধ্যে যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসগুলো নিয়ে কাজ করে প্রশিক্ষণ। লক্ষ্য, এটি মূলত ব্যক্তিত্ব কেন্দ্রিক, অপরদিকে প্রশিক্ষণ হলো কর্মকেন্দ্রিক। আমরা যদি এটাকে একটু ভেঙে বলি তাহলে শিক্ষা হচ্ছে মূলত মানুষ গড়ার কাজ করে, অর্থাৎ তার ব্যক্তিত্ব, তার চরিত্র, তার বৈশিষ্ট্য কেমন হবে সেগুলো নিয়ে কাজ করে শিক্ষা। অপরদিকে প্রশিক্ষণ তার কর্ম, তার কর্মক্ষমতা, তার কর্মদক্ষতা এগুলো কেমন হবে সেটা নিয়ে মূলত প্রশিক্ষণ কাজ করে। আমরা শিক্ষার ক্ষেত্রে কিছু প্রকারভেদ দেখি। ইন হাউস প্রশিক্ষণ, ইন হাউস প্রশিক্ষণটা আসলে কেমন প্রশিক্ষণ? আমরা দেখি যখন
একটি ইনস্টিটিউটের ভিতর ওই ইনস্টিটিউটেরই একজন কোনো বিশেষ বিষয়ে পারদর্শী কিংবা বিশেষ বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক অন্যদের নিয়ে একটি প্রশিক্ষণের আয়োজন করেন, তখন সেটি মূলত ইন হাউস প্রশিক্ষণ। এটা সহকর্মী কিংবা প্রশাসনিক পোস্টে যারা আছেন তাদের সবাইকে নিয়ে সম্মিলিতভাবে এই প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। আমরা দেখি যে যদি কোনো শিক্ষক একটি নতুন বিষয়, আহ, সেটি হতে পারে আইসিটি বা অন্যান্য যে কোনো বিষয়, আমরা আইসিটি ধরে নিচ্ছি, আইসিটি বিষয়ে যদি নতুন কেউ একটি প্রশিক্ষণ নিয়ে আসে, সেই প্রশিক্ষণ অন্যরা কবে পাবে কিংবা আদৌ পাবে কিনা এরকম একটি প্রশ্ন থেকে যায়। তো সেক্ষেত্রে তার একটি দায়িত্ব হয়ে দাঁড়ায় যে সে তার সহকর্মীদের সঙ্গে তার যে অর্জিত জ্ঞান এবং দক্ষতা সেটি শেয়ার করবেন। তো সেই জন্য তারা একদিন সময় করে একটি নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করে ইন হাউস প্রশিক্ষণের আয়োজন করে, অর্থাৎ ওই প্রশিক্ষণার্থী যিনি প্রশিক্ষণ নিয়ে এসেছেন সদ্য, উনি তার সহকর্মীদের এই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করেন। বিষয়ভিত্তিক প্রশিক্ষণ, এটি সাবজেক্টের সঙ্গে রিলেটেড, বা আমরা যে বিষয়ে বিষয় শিক্ষক আছি যারা বিভিন্ন বিষয় পড়াই তাদের সঙ্গে এটি রিলেটেড। এক এক বিষয়ের যে উপস্থাপন কৌশল কিংবা কোন বিষয়ে কোন শেখানো পদ্ধতি কিংবা কৌশল আমরা ব্যবহার করব, সেটি আসলে এই বিষয়ভিত্তিক প্রশিক্ষণের মধ্য দিয়ে খুব সহজেই বোঝা যায়। প্রযুক্তি ভিত্তিক শিক্ষণ, যে কথাটি বলছিলাম, এখন তো বর্তমান যুগ বিজ্ঞান প্রযুক্তির যুগ। এই মুহূর্তে গ্লোবালাইজেশনের ফলে অন্যান্য যে কোনো অংশের মতোই শিক্ষাতেও এই প্রযুক্তির ঢেউ লেগেছে, যার ফলে শিক্ষকদের হয়ে উঠতে হবে প্রযুক্তির ক্ষেত্রে খুবই অগ্রগণ্য একজন লোক। এই জন্য প্রযুক্তি নির্ভর অনেক প্রশিক্ষণ বর্তমানে গ্রহণ করা হচ্ছে এবং শিক্ষকদের এখানে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তো এই সমস্ত যে ট্রেনিং গুলো আছে, যে ট্রেনিং গুলো সরাসরি এই মুহূর্তের আহ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এর সঙ্গে সরাসরি জড়িত, সেই জিনিসকে আমরা এই প্রযুক্তি ভিত্তিক শিক্ষণের অন্তর্ভুক্ত করতে পারি। ট্রেনিং ম্যানুয়াল বা কারিকুলাম তৈরিতে বিবেচ্য বিষয়াবলী, আমরা যখনই কোনো ট্রেনিং নিতে চাই তখনই আমরা দেখি যে সেই ট্রেনিং এর একটি পূর্ণাঙ্গ রূপরেখা থাকে। কবে আমরা কি করব, কোন কাজ কিভাবে আমরা জমা দিব, কোন জিনিস কিভাবে আমরা উপস্থাপন করব, সেই সবকিছুরই একটি রূপরেখা আমাদের আগেই ধরিয়ে দেওয়া হয় ট্রেনিং শুরুর প্রথম দিকেই। তখন আমরা সেটাতে দেখে সেই অনুযায়ী আমরা ক্লাসে অ্যাটেন্ড করি বা অন্যান্য কাজগুলো করি। তো সেই কারিকুলাম বা সেই ট্রেনিং ম্যানুয়াল যখন আমরা তৈরি করব তখন কি কি বিষয় নিয়ে আমাদের মাথায় রাখতে হবে। প্রথমেই যে জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে প্রশিক্ষণ চাহিদা বিশ্লেষণ। যারা এখানে প্রশিক্ষণার্থী হিসেবে আসবেন তাদের আসলে প্রশিক্ষণের চাহিদাটা কি সেটি নির্ধারণ করতে হবে প্রথমে। সেটির উপর নির্ভর করে আমরা 2 নাম্বার স্টেপে যাই, লক্ষ্য নির্ধারণ। অর্থাৎ তাদের যে চাহিদা সেটা পূরণের জন্য আমি কি করব সেই লক্ষ্যটা আমাকে নির্ধারণ করতে হয়। তারপর যেটি হয়, বিষয়বস্তু পরিকল্পনা। অর্থাৎ আমি যখন লক্ষ্য নির্ধারণ করে ফেললাম তখন আমি কন্টেন্টের দিকে নজর দিই। অর্থাৎ এই লক্ষ্য অর্জনের জন্য আমার কি কি কন্টেন্ট প্রয়োজনীয় সেই কন্টেন্ট গুলোর দিকে দৃষ্টি দিয়ে আমি কন্টেন্ট নির্বাচনের চেষ্টা করি। পরবর্তীতে যেটি রয়েছে সেটি হচ্ছে পদ্ধতি নির্বাচন। এই যে কন্টেন্ট গুলো আমি বাছাই করলাম সেগুলো কিভাবে প্রশিক্ষণার্থীদের মধ্যে আহ উপস্থাপন করা হবে, কোন পদ্ধতি কিংবা কোন কৌশল ব্যবহার করে সেগুলো শিক্ষার্থীদের কাছে কিংবা প্রশিক্ষণার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে, সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। এবং এই এই জিনিসটিই হচ্ছে পদ্ধতি, মানে আমি কোন শিখন শেখানো পদ্ধতি ব্যবহার করব সেটি নির্বাচন কিন্তু আমাদের করতে হয়। এরপর রয়েছে মূল্যায়ন কৌশল। আমি যে বিষয়বস্তু নিলাম সেই বিষয়বস্তুকে আমি নির্দিষ্ট পদ্ধতি বা কৌশলের মাধ্যমে উপস্থাপন করলাম, কিন্তু আদতে ওই প্রশিক্ষণার্থীগণ কতটুকু শিখলেন সেটা কিভাবে আমি বুঝবো। এজন্য আমার কিছু মূল্যায়ন কৌশল ফিক্স করতে হয়, যে মূল্যায়ন কৌশলের উপর ভিত্তি করে আমি সিদ্ধান্ত নেই এই ব্যাচের অথবা এই গ্রুপের প্রশিক্ষণার্থীদের শিখন চাহিদা কিংবা শিখন অর্জন ঠিক কতটুকু হলো, এটা আমরা বের করতে পারি। বাস্তবায়ন ও পরিবীক্ষণ, এই জিনিসগুলো ফিক্স করার পর আমরা বাস্তবায়নে যাই, এবং বাস্তবায়ন যখন হয় তখন আমরা হচ্ছে খুব খুব নিবিড় একটি পরিবীক্ষণ চালু রাখি। কেননা পরিবীক্ষণ যদি না করি তাহলে উদ্ভূত কিছু আহ
অপ্রত্যাশিত অসুবিধা তৈরি হতে পারে, সেইগুলো আমাদের সমাধান করার জন্য আমাদের পরিবীক্ষণটা জারি রাখা জরুরি। এছাড়াও বিভিন্নভাবে সেই ট্রেনিং মডিউলের ভিতরও চেঞ্জ হতে পারে, কিংবা সেই ট্রেনিং যেভাবে এক জায়গায় প্র্যাকটিস করা হচ্ছে সেটা সর্বজনীন নাও হতে পারে, কিংবা অন্যদের সঙ্গে অনেক বিচ্যুতি তৈরি হতে পারে। এই জন্য নিয়মিত পরিবীক্ষণের মধ্যে থাকে এই বাস্তবায়ন পর্যায়ে। বাস্তবায়ন যখনই হয়, প্যারালি এর সমান্তরালে পরিবীক্ষণটা চলতে থাকে। প্রধান প্রধান যে সমস্যাগুলো রয়েছে টিচার্স ট্রেনিং এর, এই সমস্যাগুলো এবং কমতিগুলো আমরা একটু খেয়াল করি। প্রথমে আমরা চাকরি পূর্ব প্রশিক্ষণ বা প্রি সার্ভিস ট্রেনিং এ কি কি সমস্যা বা কি কি কমতি রয়েছে সেগুলো একটু খেয়াল করি। প্রথমেই যেটি আমরা বলতে পারি সেটি হলো তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানের মধ্যে ব্যবধান। আমরা এটি খুব স্বাভাবিকভাবে লক্ষ্য করি যে বিভিন্ন ট্রেনিং দেওয়া হয়, কিন্তু সেই ট্রেনিং গুলোর তাত্ত্বিক যে জ্ঞান এবং সেটাকে যখন তারা ক্লাসরুমে প্রয়োগ করবে, সেই প্রয়োগ করার যে সমন্বয়, সেটি কিন্তু অনেক ক্ষেত্রে ভেঙে যায়। কিংবা আমরা দেখি যে তত্ত্বে যা আছে সেটা তারা প্রয়োগ করতে গিয়ে, প্রায়োগিক ক্ষেত্রে গিয়ে দেখা যায় সেই জিনিস আর মেলে না। তখন তারা খুবই একটা অসুবিধার মধ্যে পড়ে যায়। তো আমাদের এই জিনিসটি কিন্তু এখনো শিক্ষক প্রশিক্ষণের ভিতর রয়েছে। আমরা দেখছি যে তাত্ত্বিক জ্ঞান যা আমরা শিখি সেটা কিন্তু আমরা ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করতে গিয়ে অসুবিধায় পড়ি। সুতরাং এটি একটি খুব বড় সমস্যা। সনদ কেন্দ্রিক মনোভাব। আমরা অনেক ক্ষেত্রেই দেখি শিক্ষার্থীরা তো বটেই, শিক্ষকরাও বিভিন্ন জায়গায় যখন প্রশিক্ষণার্থী হিসেবে যান, তখন তারা সনদের দিকে বেশি মনোযোগ দেন। অর্থাৎ কোনো মতে এই দিনগুলো কাটিয়ে যেতে পারলে, আমি যদি একটা সার্টিফিকেট জাস্ট পাই, তাহলেই আমি ধরে নিব যে আমার প্রশিক্ষণ নেওয়াটা সফল। এরকম মনোভাব অনেকেরই থাকে। এই মনোভাব থেকে আমাদের বেরিয়ে আসা উচিত, কারণ প্রত্যেকটি ট্রেনিং আপনার দক্ষতার সঙ্গে জড়িত। আপনি যদি দক্ষ না হতে পারেন, তাহলে আসলে এই ট্রেনিং এর কোনো গুরুত্ব আপনার থাকবে না। সীমিত ইন্টার্নশিপ বা প্র্যাকটিকাম। আমরা দেখি যে ইন্টার্নশিপ বা প্র্যাকটিকামের যে সুযোগগুলো আমরা পাই সেটি অত্যন্ত সীমিত, এবং আমাদের দেশের যে জনসংখ্যার স্ফুরণ, সেই অনুযায়ী এই সীমিত ইন্টার্নশিপ বা প্র্যাকটিকাম আমাদের কিন্তু একটি অসুবিধার তৈরি করে। অনেক মানুষ, বলা ভালো যে বেশিরভাগ মানুষই তাদের ব্যবহারিক যে প্রয়োগের জায়গা সেটি থেকে কিন্তু বাইরে থাকে, যার ফলে শুধু তত্ত্ব বা শুধু ক্লাসরুমে বিভিন্ন জিনিসের সঙ্গে পরিচয় হয় তারা, কিন্তু সেগুলো ফিল্ডে প্রয়োগ করার যে ব্যাপার সেটি থেকে তারা কিন্তু অনেক দূরে থাকে, এবং এটি আদতে তাদের জন্য ক্ষতিকর হয় পরবর্তীতে। সিলেবাসের সীমাবদ্ধতা। আমরা দেখি সিলেবাস বা কারিকুলাম এটা নিয়ত পরিবর্তনশীল। বিভিন্ন সময় এটি পরিবর্তিত হয়, বিভিন্ন পরিস্থিতিতে এই সিলেবাস গুলো পরিবর্তন হয়, কিন্তু আমরা দেখি যে অনেক সময় একটা সিলেবাস প্রণয়নের পর অনেক দিন পর্যন্ত এটার কোনো পরিবর্তন হয় না, যার ফলে যুগের ধর্ম অনুযায়ী এটাতে অনেক ধরনের সীমাবদ্ধতা তৈরি হয়, এবং সেই সীমাবদ্ধতা পরবর্তীতে যারা এই সিলেবাস ব্যবহার করে বর্তমান সময়ের শিক্ষার্থী বা প্রশিক্ষণার্থী থাকবে, তারা কিন্তু এটা নিয়ে বিপদে পড়ে। মূল্যায়ন পদ্ধতির দুর্বলতা। আমরা আগেই বলেছি যে আমরা কেমন ভাবে একটি প্রশিক্ষণ সম্পন্ন করতে পারছি, কিংবা কেমন ভাবে তারা শিখছে, সেটি কিন্তু দেখার জন্য আমরা মূল্যায়ন পদ্ধতির আশ্রয় নেই। সেই মূল্যায়ন পদ্ধতিতে দুর্বলতা আছে, এবং এই দুর্বলতা থাকার কারণেই আমাদের যত শিক্ষক ট্রেনিং গ্রহণ করেন, তার সবাই কিন্তু ক্লাসরুমে গিয়ে ঠিক সেরকম পরিমাণ, মানে সংখ্যাগত দিক থেকেও যদি আমি দেখি, সেরকম পরিমাণ শিক্ষক আসলে দক্ষ হয়ে ওঠেন না। প্রেরণার অভাব, বা আমরা বলতে পারি প্রেষণার অভাব। আসলে আমাদের শিক্ষকতা যে পেশাটি রয়েছে, সেই পেশাটি মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই, কেউ যদি বেশি যোগ্যতা সম্পন্ন হয়, সেখানে আসতে তারা অনাগ্রহী থাকে। তার একটি খুব বড় কারণ হচ্ছে এখানকার বেতন ভাতা এবং অন্যান্য প্রেরণাও যেটা আছে, কিংবা অন্যান্য প্রেষণারও অভাব রয়েছে এখানে। আমরা উন্নত দেশগুলোর দিকে তাকালে দেখব যে সেখানে শিক্ষাকে সবচাইতে গুরুত্ব দিয়ে একটি চমৎকার ওয়ার্কিং এনভায়রনমেন্ট তৈরি করা হয়। কিন্তু আমাদের দেশে এই জিনিসটি এখনো পুরোপুরি মাত্রায় বাস্তবায়িত হয়নি, যার ফলে সবচাইতে যে শিক্ষার্থীগুলো এগিয়ে থাকা ছিল তাদের শিক্ষা জীবনে, তারা কিন্তু আর শিক্ষকতায় আসতে চায় না, এবং এর ফলটা খুবই ভয়াবহ। কারণ একজন ব্যক্তি, তিনি যদি শিক্ষকতা পেশা ব্যতীত অন্য পেশায় একটা কাজ করেন যেটি মানে ক্ষতিকর হবে লোকজনের জন্য, সেটির যে স্ফিয়ার বা সেটি যে যে পরিমাণ লোককে ক্ষতি করতে পারবে, এটার সংখ্যাটা খুব বেশি না। কিন্তু একজন শিক্ষক যদি খারাপ হন, বা একজন শিক্ষক যদি
তার যে দায়িত্ব সেগুলো ঠিকমতো পালন না করেন, কিংবা এমন জিনিস করলেন যেটা হচ্ছে আদতে কোনো মানে কাজের কাজ না, কার্যকর কোনো কিছু হলো না, তাহলে পুরো জেনারেশনটা কিন্তু হুমকির মুখে পড়ে যায়। এবং আলটিমেটলি এর ফলে যেটা হয়, ওই জেনারেশনটার একবারে পুরো জেনারেশন ব্যাপী একটা ক্ষতি আমরা লক্ষ্য করি, যেটি খুবই ভয়ঙ্কর। সুতরাং শিক্ষকদেরকে প্রেরণা কিংবা প্রেষণা যদি আমরা বাড়াতে না পারি, তাহলে কিন্তু আমাদের জাতি হিসাবে আমরা কখনো মাথা উঁচু করে দাঁড়ানোর যে পরিস্থিতি, সেটা তৈরি হতে হতে অনেক অনেক দেরি হয়ে যাবে। চাকরিকালীন প্রশিক্ষণ বা ইন সার্ভিস ট্রেনিং, প্রশিক্ষণের গুণগত মান, এটি নিয়ে বরাবরই একটি প্রশ্ন রয়েছে। আমরা সবসময়ই দেখি যে গুণগত মান নিয়ে কথা বলা হয়। সংখ্যাগত দিক থেকে আমাদের প্রশিক্ষণার্থী কিংবা আমাদের যে পার্টিসিপ্যান্ট, তাদের সংখ্যা এখন বাংলাদেশে অনেক। তারা অনেক প্রশিক্ষণ নেওয়ার পর নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে গেছেন, এরকম অনেক, অনেকে নিচ্ছেন এই মুহূর্তে। এরকম এই সংখ্যাগত দিক থেকে আমরা এটাকে অনেক হিসেবে ধরতে পারি, কিন্তু আসলে মান মানসম্পন্ন ট্রেনিং হচ্ছে কিনা কিংবা গুণগত মান সেটি অর্জন করছে কিনা, সেটি কিন্তু এখনো একটি প্রশ্নের বিষয়। এবং বেশিরভাগ জায়গায় আমরা দেখি যে শিক্ষকদের ট্রেনিং নেওয়ার পরও তাদের গুণগত মান পরিবর্তন হয় না। এটি এই প্রশিক্ষণের গুণগত মানের যে উন্নয়ন, সেটির একটি কমতি হিসাবে আমরা নিব। অনুশীলন ও ফলো আপের অভাব, আমরা জানি যে কোনো দক্ষতাই যদি অনুশীলন বারবার না করা হয়, সেটি একসময় মানুষ ভুলে যেতে বাধ্য। এবং সে বারবার প্র্যাকটিস করার ফলে কিছু নতুন জিনিস আসবে, কিছু নতুন আপডেট তথ্য আসবে, কিছু নতুন ব্যাপার আসবে, এবং সেই পুরনো জিনিসগুলো তার যে ব্যবহার করা কিংবা অনুশীলন করা, সেই অনুশীলনের মধ্যেও কিন্তু পার্থক্য চলে আসে, যার ফলে নিয়মিত ফলো আপের প্রয়োজন হয়। আমি যদি আমার অনুশীলনে একটু বিচ্যুত দিকে চলে যাই কিংবা একটু যদি আমি অন্য দিকে চলে যাই, যেটা আমার জন্য আসলে ক্লাসরুম লার্নিং কিংবা অন্যান্য প্রশাসনিক কাজের জন্য ফলপ্রসূ হবে কম, সেক্ষেত্রে অন্য একজন ফলো আপ করে তাকে ফিডব্যাক দিলে জিনিসটা ভালো হয়। কারণ অনেক সময় আমাদের নিজের ভুল আমরা নিজে বুঝতে পারি না। এজন্য নিয়মিত অনুশীলন এবং সঙ্গে সঙ্গে ফলো আপ করার জন্য একজনকে নিয়োজিত রাখাটা খুবই জরুরি। সময় ও সম্পদের সীমাবদ্ধতা, এটি খুবই সাধারণ একটি সমস্যা আমাদের। বিভিন্ন সেক্টরেই বিভিন্ন জায়গাতেই আমরা এই সমস্যাটি দেখি। আমাদের সময় অল্প, ট্রেনিং এর ক্ষেত্রে বিশেষ করে, এবং সম্পদের যথেষ্ট সীমাবদ্ধতা রয়েছে। এই সম্পদ যদি আমরা ঠিকমতো প্রোভাইড না করতে পারি, তাহলে কিন্তু আমাদের ট্রেনিংটা অর্থাৎ চাকরিকালীন যে প্রশিক্ষণ, সেটি কিন্তু বাস্তবায়ন করতে গিয়ে আমরা বিশাল চ্যালেঞ্জের মুখে পড়ে যাব। কারণ সময় এবং সম্পদ এই দুটার মধ্যে সমন্বয় না হলে আসলে শিক্ষাটা পুরোপুরি অর্জন করাটা কঠিন হয়ে যায়। প্রশিক্ষণের রাজনৈতিক প্রভাব, অনেক সময় আমরা দেখি যে প্রশিক্ষণে কাকে সিলেক্ট করা হবে, কাকে পাঠানো হবে, এই জিনিসগুলো রাজনৈতিকভাবে ঠিক করে দেওয়া হয়। হয় ওই স্কুল বা প্রতিষ্ঠানের এসএমসি বা এমএমসি তারা ঠিক করে দেন, কিংবা অন্য কোনো মহল থেকে, আরো উপরের মহল থেকে বলা হয় যে উনাকে পাঠাতে হবে। তো এক প্রকার বাধ্য হয়েই প্রধান শিক্ষক তখন তাকে পাঠান। কিন্তু প্রধান শিক্ষক, যিনি ওই ইনস্টিটিউটের একজন প্রশাসক, তিনি কিন্তু সবচাইতে ভালো জানেন যে কাকে কোন জায়গায় পাঠানো দরকার। জানা সত্ত্বেও উনি এই মাঝে মধ্যে পলিটিক্যাল প্রেসারের কারণে এক আন করা একজন কিংবা যার ওখানে প্রয়োজন নেই তাকে পাঠাতে বাধ্য হন। এটি একটি খারাপ বিষয়। মনস্তাত্ত্বিক চাপ, শিক্ষকগণ যখন বিভিন্ন কাজ করেন, তারা প্রথম এবং প্রধান তাদের যে কাজ সেটি হলো শ্রেণীকক্ষে পাঠদান করা, এবং সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক বেশ কিছু বিষয় থাকে সেই জিনিসগুলো করা। তো শ্রেণীকক্ষে পাঠদানের পাশাপাশি তাদেরকে আরো বিভিন্ন ধরনের কাজ দিয়ে দেওয়া হয়, যেমন নির্বাচনের দায়িত্ব কিংবা কোনো ধরনের উপজেলা কেন্দ্রিক যে অনুষ্ঠান, সেখানে শিক্ষার্থীদেরকে নিয়ে যাওয়া, এই ধরনের অনেক চাপ তারা পড়েন। এবং রাজনৈতিক চাপ তো আছেই। এই ধরনের চাপে পড়ে তাদের কিন্তু টিচিং লার্নিং এর যে ব্যাপারটি রয়েছে সেটিতে তারা অসুবিধায় পড়েন। এটি খুব গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত আমাদের, কারণ টিচিং লার্নিং এ চাপ পড়ে এরকম কোনো মনস্তাত্ত্বিক ভাবে আহ, যেটি চাপ সৃষ্টিকারী কাজ, সেই চাপ সৃষ্টিকারী কাজ কিন্তু শিক্ষকদের দেওয়া উচিত নয়। তারা এমনিতে অনেক কাজ করেন, কারণ ক্লাসরুমে টিচিং দেওয়া এটি খুবই চ্যালেঞ্জিং একটি কাজ। এর পাশাপাশি তারা অনেক দাপ্তরিক বা প্রশাসনিক কাজও করেন। এর বাইরে তাদেরকে নির্বাচন সংক্রান্ত বা অন্যান্য যে বিষয়গুলো আছে, এই জিনিসগুলো দিলে তাদের মনস্তাত্ত্বিক ভাবে তারা একটু চাপের মুখে পড়ে যায়। ডিজিটাল বিভাজন, আমরা দেখতে পারি যে গ্রাম এবং
শহরের শিক্ষকদের মধ্যে এই ডিজিটাল ডিভাইড কিন্তু খুব অতিমাত্রায় প্রযোজ্য। এবং এই যে প্রযোজ্য মাত্রা, এই প্রযোজ্য মাত্রা যদি আমরা দূর করতে না পারি তাহলে কিন্তু আমরা অসুবিধায় পড়ে যাব, কারণ পুরো বাংলাদেশে এখন এককভাবে এক রকম করে তাদেরকে সুবিধা প্রদান করতে হবে। না হলে দেখা যাবে যে গ্রামের যে শিক্ষার্থী আছে তারা কিন্তু পিছিয়ে পড়বে, কারণ তাদের টিচিং লার্নিং মেথডোলজি কিংবা স্ট্র্যাটেজি কিংবা টেকনিক এগুলো ট্রেনিং এর কারণে কিংবা প্রযুক্তিগত সুবিধা প্রাপ্তির অসুবিধার কারণে তারা কিন্তু পিছিয়ে পড়বে। মূল্যায়ন পদ্ধতির দুর্বলতা, আমরা এটি নিয়ে আগেও কথা বলেছি। মূল্যায়ন পদ্ধতির দুর্বলতা এটি আসলে আহ চাকরি পূর্ব এবং চাকরিকালীন দুই সময়ের জন্যই প্রযোজ্য। চাকরিকালীন সময়েও এটি যেমন ভাবে প্রযোজ্য, একইভাবে চাকরির পূর্বে যখন ট্রেনিংটা হচ্ছে তখনও কিন্তু এই মূল্যায়ন পদ্ধতির দুর্বলতা আমরা খেয়াল করছি। এই মূল্যায়ন পদ্ধতির দুর্বলতা আমাদের দূর করতে হবে। একইভাবে প্রেরণার অভাব বা প্রেষণার অভাবে, প্রেষণা যদি না আমরা তৈরি করতে পারি, রাষ্ট্রীয়ভাবে শিক্ষকতাকে যদি আমরা ১ নম্বর পেশা এই হিসাবে চিহ্নিত না করতে পারি, তাহলে কিন্তু শিক্ষকতায় যারা আসবেন তারা ঠিক সবচাইতে সর্বোচ্চ ভালো যে রেজাল্টটা আনা দরকার সেটা কিন্তু তারা আনতে পারবেন না। এই জায়গায় আমাদের ঘাটতি থেকে যাবে। বিভিন্ন প্রশিক্ষণের সমস্যা বা কমতিগুলো আমরা শুনলাম। আমরা যদি এবার তাদের সম্ভাব্য সমাধানগুলো দেখি তাহলে কি কি দেখতে পারবো আমরা। এগুলো আসলে আমরা প্যারালালি বলে দিয়েছি, অর্থাৎ মানে সমস্যাগুলোর সঙ্গে সঙ্গেই আমরা সমাধান নিয়েও কিন্তু অ্যাকচুয়ালি আলাপ করেছি। আমরা প্রথমেই যেটি দেখতে পাচ্ছি যে প্রশিক্ষণ কারিকুলাম রয়েছে সেটির পুনর্গঠন ঘটাতে হবে আমাদের, না হলে এই বিদ্যমান সমস্যা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দূর হবে না। বিশেষ চাহিদা আইসিটি মনোসামাজিক শিখন শ্রেণী ব্যবস্থাপনা বিষয়গুলোর বাধ্যতামূলক অন্তর্ভুক্তি করতে হবে প্রত্যেকটি ট্রেনিং এ। কারণ একজন শিক্ষক হিসেবে এই জিনিসগুলো প্রত্যেকেরই জানা উচিত, সে যে বিষয়েরই শিক্ষক হোক না কেন। চাহিদা ভিত্তিক চাকরিকালীন প্রশিক্ষণ, আমরা দেখি যে চাহিদার সঙ্গে আমাদের যে প্রশিক্ষণ সেটি যদি না মেলে তাহলে একটু অসুবিধা তৈরি হয়, যার ফলে আমরা চাহিদার উপর ভিত্তি করে, অর্থাৎ শিক্ষকদের যা চাহিদা আছে তার উপর ভিত্তি করে চাকরিকালীন প্রশিক্ষণকে ডিজাইন যদি করতে পারি সেটি অবশ্যই একটি ভালো দিক নিয়ে আসবে। মেন্টরশিপ ও ফলো আপ, অর্থাৎ যে যে সমস্যাগুলো পরবর্তীতে হবে অনুশীলনের সময়, মানে যা আমরা ট্রেনিং থেকে শিখে যাব সেগুলো যখন আমরা প্রয়োগ করব তখন যে অসুবিধাগুলো হতে পারে সেই সময়ে সেই অসুবিধাগুলো সমাধান করা কিংবা ফলো আপ করে দেওয়ার জন্য একজন মেন্টর স্থির করে দেওয়া হলে সেই প্রশিক্ষণের যে ফলাফল সেটি আরো বাড়বে। প্রণোদনার ব্যবস্থা, অর্থাৎ আমরা যে যে প্রেরণার কথা বলেছি, যে প্রেষণার কথা বলেছি, সেটি বাড়াতে গেলে আমাদের প্রণোদনার ব্যবস্থা করতে হবে। এটি আর্থিক হতে পারে, বিভিন্ন অন্যান্য সুবিধা হতে পারে, ভাতা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ডিজিটাল প্ল্যাটফর্মের সম্প্রসারণ, বর্তমান যুগ যেহেতু তথ্য প্রযুক্তির যুগ, খুব দ্রুত আমরা তথ্য প্রযুক্তির বিভিন্ন বিষয়ে এগিয়ে চলেছি, সুতরাং এই যে শিক্ষক প্রশিক্ষণ এটির ব্যাপারেও ডিজিটাল প্ল্যাটফর্মের সম্প্রসারণ করতে হবে। প্রশিক্ষকদের প্রশিক্ষণ, অর্থাৎ টট ট্রেনিং অফ দ্য ট্রেনার্স, যারা ট্রেনিং দিবেন তারাও এক ধরনের শিক্ষক বা প্রশিক্ষক, তাদেরও এই একই ধরনের কমতিগুলো থাকতে পারে। অর্থাৎ তারা যখন টট করবেন সেই টটে তাদেরও এই একই সমস্যা হতে পারে, যেটি হলে পরবর্তীতে তারা যাদেরকে ট্রেনিং দিবেন, অর্থাৎ আহ, কোনো স্কুল বা কোনো এডুকেশনাল ইনস্টিটিউটের শিক্ষক, তারাও কিন্তু একটা কমতির মধ্যে পড়ে যাবে এবং পরবর্তীতে তারা যখন শিক্ষার্থীদের সেই ট্রেনিং থেকে অর্জিত জ্ঞান নিয়ে পড়াতে যাবেন তখন কিন্তু এটি একটি বিশাল গ্যাপ তৈরি হবে। যার জন্য প্রশিক্ষক যারা হবেন তাদেরকেও প্রশিক্ষণ দিয়ে একদম বিশ্বমানের প্রশিক্ষক হিসেবে গড়ে তুলতে হবে। স্কুল কেন্দ্রিক পেশাগত উন্নয়ন, আসলে আমরা কেন্দ্রিকতা সবসময় চিন্তা করি একটি নির্দিষ্ট কেন্দ্র, ঢাকা রাজধানী কিংবা আমাদের মন্ত্রণালয় কিংবা অধিদপ্তর এরকম কেন্দ্র করে আমরা সব জিনিস চিন্তা করি, কিন্তু স্কুলকে কেন্দ্র করে পেশাগত উন্নয়ন কিভাবে করা যায় এটি আসলে ভাবার সময় এসেছে আমাদের এখন। কারণ স্কুলই হচ্ছে আমাদের সবচাইতে সক্রিয় ইউনিট, যেখানে শিক্ষক তার নিজস্ব ধ্যান ধারণা এবং তার যে পেশাগত দক্ষতা সেটি সরাসরি প্রয়োগ করতে পারেন। কাজের চাপ কমানো, শিক্ষক মূলত শ্রেণী কক্ষে শ্রেণী কার্যক্রম পরিচালনা করবেন, এটি তার মূল কাজ। এর বাইরে তাকে যত কম কাজ দেওয়া যায় তত ভালো। বিশেষ করে প্রশাসনিক কাজ কিংবা
একদমই যেটি তার সঙ্গে যায় না বা তার সঙ্গে একদমই দূরবর্তী যে কাজগুলো আছে সেই কাজগুলো না থাকলে তার কাজের চাপ কমবে, যার ফলে তার এই যে চাপ বেশি থাকার কারণে তার যে পেশাগত দক্ষতার অবনতি ঘটে সেটিও কিন্তু আসলে থেমে যাবে। নিরবচ্ছিন্ন পেশাগত উন্নয়ন, আমরা দেখা যায় যে একটা ট্রেনিং নেওয়ার পর ওই সংক্রান্ত আর ট্রেনিং বা ওই সংক্রান্ত আর কাজকর্মে আমরা জড়িত থাকি না, যার ফলে আমাদের এটা কিন্তু আস্তে আস্তে আমরা ভুলতে শুরু করি। এই জিনিসটা যেন নিরবচ্ছিন্নভাবে হয় সেটি নিশ্চিত করতে হবে। একটি ট্রেনিং এর পর আবার পরবর্তীতে সঞ্জীবনী ট্রেনিং বা অন্যান্য আরো ট্রেনিং এর মাধ্যমে শিক্ষকের যে পেশাগত উন্নয়ন সেটিকে ক্রমাগত বাড়ানোর চেষ্টা করতে থাকতে হবে। গবেষণা ও মনিটরিং, সবকিছুর উপর নতুন নতুন সমস্যা আসবে, নতুন নতুন পরিস্থিতি তৈরি হবে, যার ফলে একটি নিবিড় মনিটরিং সবসময় জারি রাখতে হবে। এই মনিটরিং এর মাধ্যমে আমরা বিভিন্ন সমস্যা এবং নতুন উদ্ভূত পরিস্থিতি সহজেই বাছাই করতে পারবো বা শনাক্ত করতে পারবো, এবং সেটাকে কিভাবে দূর করা যায় সেই বিষয়ে গবেষণা করে আমরা সেই প্রস্তাবিত যে ফলাফল সেগুলো যদি প্রয়োগ করি তাহলে আমাদের এই যে ট্রেনিং এর যা ঘাটতি থাকে, যা কমতি থাকে, কিংবা যা সমস্যা বা চ্যালেঞ্জ থাকে, এই জিনিসগুলো আমরা খুব সহজেই উতরে যেতে পারবো। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের, সরকারি এবং বেসরকারি উভয়দের জন্য উচ্চশিক্ষার যে বিধি, আমরা দেখি যে প্রাথমিক বিদ্যালয়ে স্নাতক সম্মান এর সঙ্গে বিটিপিটি বা বিএড ডিগ্রি থাকলেই তাকে অন্তর্ভুক্ত করে নেওয়া হয়। পরবর্তীতে তাকে সুযোগ দেওয়া হয় এমএড ডিগ্রি করার জন্য, বিশেষ করে যারা প্রধান শিক্ষক হবে, এটা আমরা পরবর্তীতেও দেখব, এবং এমফিল এবং পিএইচডি করার সুযোগ দেওয়া হয়। প্রতিটি ক্ষেত্রে এটি সরকারি স্কুলগুলোতে যতটুকু না আছে তার চেয়ে বেসরকারিতে খুবই কম, যার ফলে দুই জায়গাতেই আমাদের এই সম্ভাবনাগুলো বাড়ানো দরকার। এই যে উচ্চশিক্ষার যে সুযোগ রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের, সরকারি এবং বেসরকারি উভয়দের জন্য, সেখানে আমরা দেখতে পারি যে তাদের সুযোগগুলো আসলে কি কি। যখন একজন এমএড করে তখন সে কিন্তু প্রধান শিক্ষক হওয়ার সুযোগ পায়। সে যখনই একটি ট্রেনিং করে কিংবা যখনই একটি উচ্চতর ডিগ্রি সে গ্রহণ করে তখন তার বেতন এবং মর্যাদায় দুইটাই কিন্তু বেড়ে যায়। পেশাগত উন্নয়ন ডেফিনেটলি তার হয়, কারণ নতুন যে আহ, পেশাগত বিভিন্ন চিন্তা ভাবনা, বিভিন্ন আইডিয়া বা নতুন যে চিন্তা আসছে পৃথিবীতে সেগুলো সব সব সে গ্রহণের সুযোগ পায়, এবং সেইগুলোর সঙ্গে সমন্বয় করে সে তার পূর্ববর্তী যে পদ্ধতি, তার যে টেকনিক, এই জিনিসগুলো চেঞ্জ করে সে নতুন ভাবে তার পেশাগত উন্নয়ন করতে পারে। বেতন ও মর্যাদা, এটা আমরা আগেও বলেছি, এটা আসলে সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই বাড়ে। বেসরকারির ক্ষেত্রে যেরকম ভাবে বাড়ে, তিনি আহ, বেশি বেতন চাইতে পারেন এবং সেক্ষেত্রে তার মর্যাদা অনুযায়ী উনি বেতন পেতে পারেন, কিন্তু যদি উনি সেই অনুযায়ী মর্যাদা না পান তাহলে উনি পেশা পরিবর্তন করতে পারেন। এই দিক থেকে এটি আসলে মূল্যমান একই রকম। পেশা পরিবর্তন কেমন, ধরেন একজন শিক্ষক, তিনি যে পেশায় আছেন সেই পেশা সংক্রান্ত সে একটি বিষয়ভিত্তিক ট্রেনিং নিল, তাহলে ওই বিষয়ে তার পেশাগত উন্নয়ন কিংবা ওই বিষয় কিভাবে পড়াবেন উনি সেই বিষয়ে যদি প্যাডাগজিক্যাল কোনো ট্রেনিং উনি নেন তাহলে তার পেশাগত উন্নয়নটা হবে। কিন্তু যদি এমন হয় যে উনি যে প্রফেশনেই আছেন সেখান থেকে উনি পিএইচডি ডিগ্রি করে আরো বেটার পজিশন কিংবা ইউনিভার্সিটি গুলোতে উনি জয়েন করলেন তাহলে কিন্তু তার পেশার পরিবর্তন হবে। তো এভাবে এই ট্রেনিং গুলো বা এই যে উচ্চশিক্ষার যে সুযোগ, সেই সুযোগগুলো আমাদেরকে হেল্প করে। মাধ্যমিক স্তরের শিক্ষকদের জন্য উচ্চশিক্ষার যে বিধিগুলো রয়েছে সেটি হচ্ছে স্নাতক সম্মানের ক্ষেত্রে লাগে বিএড অথবা স্নাতকোত্তর ডিগ্রি লাগে, এবং আহ, এই দুইটাই মানে অর্থাৎ বিএড অথবা স্নাতকোত্তর ডিগ্রি লাগে। বিএডটা আমরা দুই জায়গা থেকে করতে পারি, হয় আমরা জাতীয় ইউনিভার্সিটি থেকে করব কিংবা আমরা খুব কাছাকাছি ভাবে যদি ধরি তাহলে আমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে করব। তবে অবশ্য বেসরকারি বেশ কিছু বিএড ডিগ্রি প্রদানকারী ইনস্টিটিউট বা টিচার্স ট্রেনিং কলেজও রয়েছে, সেগুলো থেকে না করাটাই বেটার। সরকারি সরকারি যে টিচার্স ট্রেনিং কলেজগুলো রয়েছে সেখানে সেখানে আমাদের হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় দুটোরই কোর্স কিন্তু চালু আছে। তাকে এমএড নিতে হয় বা এমএসএস, যেহেতু সোশ্যাল সায়েন্সের অন্তর্ভুক্তই শিক্ষা, এমএসএস ইন এডুকেশন এই জিনিসটা তাদেরকে নেওয়া লাগতে পারে এবং এটা তাদের পরবর্তীতে সুবিধা দেয়। এবং বিষয়ভিত্তিক মাস্টার্স,
অর্থাৎ যে বিষয়ে উনি কর্মরত আছেন সেই বিষয়ে যদি মাস্টার্স করেন তাহলে তার জ্ঞানের একটি ধাপ উনি বেশি অতিক্রম করলেন। এমফিল ও পিএইচডি। এমফিল আমরা দেখি স্বাভাবিকভাবে এটি 2 বছরের কোর্স, 1 বছর কোর্স করার পর আরেক বছর গবেষণার সঙ্গে যুক্ত থাকতে হয়। পিএইচডি সর্বনিম্ন 4 বছরের একটি কোর্স। এই কোর্সটি করার সময় একটি বিষয় নিয়ে বিশদ গবেষণা করতে হয় এবং সেই গবেষণার ফলাফল যখন উনি উপস্থাপন করেন কোনো সেমিনারে, তখন সেটা অ্যাকসেপ্টেড হলে উনি পিএইচডি বা ডক্টর হিসেবে স্বীকৃত হন। আমরা দেখি মাধ্যমিক স্তরের যে শিক্ষক রয়েছেন তাদের জন্য উচ্চশিক্ষার সুযোগটা কি কি। উনার পদোন্নতির ক্ষেত্রে কিন্তু উচ্চশিক্ষাটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এমন যদি হয় যে দুইজনের যোগ্যতা একই, তাহলে অনেক ক্ষেত্রেই পদোন্নতি নির্ভর করে কার একাডেমিক যোগ্যতা বেশি বা কার যোগ্যতা বেশি সেটার উপর। সেটার ক্ষেত্রে এই একাডেমিক বিষয়গুলো কিংবা উচ্চশিক্ষা একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। বেতন কাঠামো। একজন শিক্ষকের বেতন কাঠামো বা ইনক্রিমেন্ট বাড়তে পারে যদি সে উচ্চতর কোনো ডিগ্রি নেয়। এই মুহূর্তে এমএড এর জন্য বা মাস্টার্স এর জন্য একটি এবং পিএইচডির জন্য 3টি এই কাঠামোটি আমাদের রয়েছে যে বেতন কাঠামো আমাদের বাড়বে যদি আমরা এই উচ্চতর ডিগ্রি অর্জন করি। পেশাগত উন্নয়ন, তার এই যে ডিগ্রি নেওয়া কিংবা এই যে শিক্ষার সঙ্গে জড়িত থাকা, নিজে শিক্ষার্থী বা নিজে প্রশিক্ষণার্থী হিসেবে, সেক্ষেত্রে কিন্তু তার পেশাগত উন্নয়ন কিছু না কিছু অবশ্যই হতেই থাকবে। পেশা পরিবর্তন। একইভাবে উনি যদি চান যে উনি পেশা পরিবর্তন করে অন্য পেশায় যাবেন, অর্থাৎ উচ্চতর ডিগ্রি নিয়ে উনি উচ্চতর কোনো জায়গায় যাবেন কিংবা তার পছন্দের কোনো জায়গায় যাবেন, তাহলে কিন্তু উনি খুব সহজেই এই যোগ্যতার উপর ভিত্তি করে পেশাটা পরিবর্তন করতে পারেন। শিক্ষা পরামর্শক ও গবেষক। আমরা দেখি অনেক জায়গায় অনেকে কনসালটেন্সি করেন এবং গবেষণা করেন। এই দুইটা ব্যাপারেই কিন্তু উনি যখন এই যে গবেষণা নির্ভর যে কোর্সগুলো পিএইচডি, এমফিল এগুলো যখন করবেন তখন কিন্তু তার দেখার দৃষ্টিভঙ্গি এবং তার সমাধান করার দৃষ্টিভঙ্গি কিন্তু দুটোই চেঞ্জ হয়ে যাবে এবং ভালো হবে আরো। যার ফলে উনি কোনো বিষয়ে শিক্ষার পরামর্শক হিসাবে অথবা যে কোনো সমস্যার ক্ষেত্রে সেটার সমাধান কিভাবে গবেষণা করে বের করা যায় সেই ক্ষেত্রে উনি কিন্তু অগ্রগামী হবেন। বিদ্যায়তনিক মর্যাদা। একজন শিক্ষক যখনই একাডেমিক কোনো ডিগ্রি লাভ করেন, উচ্চতর কোনো ডিগ্রি লাভ করেন, তখন তার একাডেমিক যে মর্যাদা আছে সেটি কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যায়। অর্থাৎ তার সহকর্মী কিংবা তার পরিচিত পরিজনদের কাছে উনি কিন্তু এক ধাপ উপরে চলে যান। শিক্ষা গবেষণার প্রকৃতি। শিক্ষা গবেষণা বা গবেষণা নরমালি যেটি হয় আমরা দেখি, এটি অবশ্যই একটি কাঠামোবদ্ধ প্রক্রিয়া, সিস্টেম্যাটিক একটি ওয়ে থাকবে এখানে এবং এটি একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। নিয়মের বাইরে গিয়ে কোনো কিছু করা যাবে না। আমরা একটা নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে এটাকে শেষ করতে হয়। এটি বৈজ্ঞানিক, শিক্ষা গবেষণা বৈজ্ঞানিক পদ্ধতি ফলো করে এবং এটি কিছুটা নমনীয়। অন্যান্য জায়গার তুলনায় শিক্ষার ক্ষেত্রে শিক্ষার যে গবেষণা হয় সেই গবেষণাটা কিছুটা নমনীয়। এটি বহুমাত্রিক, অর্থাৎ এর ডাইভার্সিটি অনেক বেশি এবং এটি আন্তঃশাস্ত্রীয়, অর্থাৎ ইন্টারডিসিপ্লিনারি। ইন্টারডিসিপ্লিনারি কিভাবে? এখন তো বর্তমানে সব দিকেই আমাদের হচ্ছে শুধু একটা বিষয়ে জানলে চলে না। আমরা 3 আর পাস করে এখন 4th আর এর কথা বলছি। 4th আর হচ্ছে রিডিং রাইটিং এবং অ্যারিথমেটিক যেটি ছিল এই 3 ইয়ার্স, এই 3 ইয়ার্স এর পরে এরপরের যে 4th আর এটা হচ্ছে রিলেট করা। এই রিলেট করা অ্যাকচুয়ালি বিভিন্ন বিষয়ের সঙ্গে বিভিন্ন বিষয়ের রিলেশন আছে, সেটি আমরা যদি করতে পারি তাহলে আমাদের জ্ঞানটা আরো গভীর হয়। যার ফলে এখন আন্তঃশাস্ত্রীয় এবং বহুমাত্রিক যে ব্যাপারগুলো রয়েছে সেটা শিক্ষা গবেষণার একটি অন্যতম অনুষঙ্গ। কারণ শিক্ষা গবেষণা সেই ভবিষ্যৎমুখী জিনিস নিয়ে আলোচনা করে কিংবা সেই গভীর জিনিসগুলো নিয়ে আলোচনা করে যেগুলো তার এই দুইটা জিনিসকে কাভার করে অটোমেটিক্যালি। প্রায়োগিক ও তাত্ত্বিক উভয়ই। আমরা দেখি যে অনেক আগেও আমরা একটু কথা বললাম এই নিয়ে যে তাত্ত্বিক বিষয়গুলো বেশি আছে, প্রায়োগিক বিষয়গুলো এক্ষেত্রে অনেক কম। শিক্ষা এবং প্রশিক্ষণের যে পার্থক্য সেই পার্থক্য দেখতে গিয়ে আমরা এটা দেখেছি। প্রশিক্ষণে মূলত প্রায়োগিক ব্যাপারটি বাড়ানো দরকার, সঙ্গে সঙ্গে কিছু তত্ত্বগত জিনিসও রাখতে হবে কারণ তত্ত্বের উপর নির্ভর করেই একটি প্রয়োগ বা একটি ব্যবহার কিন্তু আমরা দেখি। নৈতিকতা কেন্দ্রিক। শিক্ষা গবেষণা অবশ্যই নৈতিকতা কেন্দ্রিক হবে, কেননা শিক্ষকরাই কিন্তু নৈতিকতার আধার। তারা নৈতিকতার কথা বলেন এবং তারা নৈতিকতা চর্চা সবচেয়ে বেশি করবেন, এটাই কিন্তু সমাজে প্রতিষ্ঠিত। সুতরাং এই শিক্ষা গবেষণার ক্ষেত্রে নৈতিকতা একটি অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এবং এটাকে বাদ দিয়ে আসলে অন্যগুলোর কিন্তু যে স্তম্ভ তৈরি হবে সেটি নড়বড়ে হয়ে যাবে। যার ফলে নৈতিকতাকে মাঝখানে রেখে আমাদের এই বাকি জিনিসগুলোকে চিন্তা করতে হবে। নৈতিকতা
যদি না থাকে তাহলে দেখা যাবে অসত্য, অর্ধসত্য কিংবা কোনো মিথ্যাও হয়তো চলে যাবে আমাদের গবেষণা ফলাফল হিসাবে। কিংবা বায়াসনেসও তৈরি হতে পারে যে আমি যেটি পছন্দ করি সেটির পক্ষে যুক্তি আমি যা আছে সেগুলো রেখে বাদ বাকিগুলো ফেলে একটি বায়াসড বা একটি ম্যানিপুলেটেড কোনো রেজাল্ট তৈরি করলাম। তো সেই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। শিক্ষা গবেষণার পরিধি বিভিন্ন বিষয় জুড়ে এই শিক্ষা গবেষণা জড়িত। যেমন আমরা যদি প্রথমেই দেখি শিক্ষণ প্রক্রিয়া, অর্থাৎ টিচিং লার্নিং যে মেথড আছে, এই মেথডের সঙ্গে সঙ্গেই জড়িত হচ্ছে টেকনিক এবং স্ট্র্যাটেজি। মেথডটা হচ্ছে একটু বড় জায়গা নিয়ে কাজ করে, তার চেয়ে একটু ছোট জায়গা নিয়ে কাজ করে স্ট্র্যাটেজি। তো এই যে কোনো শিখন ফলকে আমি কিভাবে শিক্ষার্থীদের মধ্যে শিখন অর্জন হিসাবে বিরাজমান করে দিব, সেটিই হচ্ছে মূলত শিখন প্রক্রিয়া। এবং এই শিখন প্রক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ শিখন প্রক্রিয়ায় যদি কোনো সমস্যা থাকে, কোনো গলদ থাকে, তাহলে কিন্তু সেই শিক্ষাটা আসলে পূর্ণ মাত্রায় অর্জিত হবে না। শিক্ষাক্রম ও মূল্যায়ন। শিক্ষাক্রম প্রতিনিয়ত পরিবর্তন হয়, যার ফলে আজকের দুনিয়ায় দাঁড়িয়ে কোন শিক্ষাক্রম আমাদের জন্য সবচেয়ে ভালো হবে, বা আদৌ কি আমরা আগের যে শিক্ষাক্রম ছিল সেটিকেই আরো সামনের দিকে নিয়ে যাব কিনা, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য শিক্ষা গবেষণা কিন্তু কাজ করে। এবং মূল্যায়ন ডেফিনেটলি আমরা আগের কারিকুলাম যেটি 2021-এর কারিকুলামের রূপরেখা আমরা দেখেছি, জাতীয় শিক্ষাক্রম রূপরেখায়, সেই জায়গায়ও কিন্তু আমরা দেখেছি যে মূল্যায়নে অনেকগুলো পরিবর্তন এসেছিল। কারণ পুরো পৃথিবীতে যেরকম মূল্যায়ন ব্যবস্থা পরিচালিত হচ্ছে, আমরা যদি তার চেয়ে অনেক বেশি পিছিয়ে থাকি, তাহলে কিন্তু পুরো পৃথিবীর সঙ্গে এই গ্লোবালাইজেশনের যুগে আমরা তাল মিলিয়ে চলতে পারবো না। যার ফলে আমাদের এই মূল্যায়ন পদ্ধতি নিয়ে কিন্তু শিক্ষা গবেষণা প্রতিনিয়ত করতে হয়। শিক্ষক ও শিক্ষকতা, শিক্ষকের নর্মস, কাস্টম, তার কালচার কেমন হবে, এবং এই শিক্ষকতা জিনিসটাকে আমরা কিভাবে ধারণ করব, বা এটার সমাজে গ্রহণযোগ্যতা কেমন হবে, এটার রাষ্ট্রীয় গ্রহণযোগ্যতা কেমন হবে, এটার আর্থিক সুবিধা কেমন হবে, এটা পেশা হিসাবে কেমন হবে, এই জিনিসগুলো নিয়ে শিক্ষা গবেষণা কিন্তু কাজ করে। শিক্ষানীতি ও পরিচালনা, শিক্ষাকে শিক্ষা কোন ধারায় পরিচালিত হচ্ছে কিংবা পরিচালনা করার জন্য কেমন নীতি প্রয়োজন, সেটি আসলে মন গড়া কোনো চিন্তার বিষয় না। সেটি আমাদের ফিল্ড থেকে বেস স্টাডি করে তথ্য আনতে হয়। সেই তথ্যের উপর তথ্যকে বিশ্লেষণ করে আমরা একটি সমাধানে আসি, একটি সিদ্ধান্তে আসি, এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কিন্তু একটি নীতি তৈরি করি। এই নীতি পরবর্তীতে প্রচলন করা হয় এবং এই নীতির উপর ভিত্তি করেই আমরা শিক্ষাকে কোন জায়গায় নিয়ে যেতে চাই সেই দিকে হাতে হাত ধরে হেঁটে চলি। প্রযুক্তি নির্ভরতা ও ভবিষ্যৎমুখী শিক্ষা। প্রযুক্তির খুবই দ্রুত গতিশীলতা আমরা বর্তমানে দেখতে পারি, এবং সঙ্গে সঙ্গে ভবিষ্যতের অবস্থানটা কি হবে, কোন জায়গায় গিয়ে আমরা দাঁড়াবো আজ থেকে 100 বছর পর কিংবা 50 বছর পর, এটি আসলে প্রেডিক্ট করা বর্তমানে খুবই কঠিন হয়ে যাচ্ছে। কারণ প্রযুক্তি এত দ্রুত আগাচ্ছে যে আমরা তার সঙ্গে কিন্তু খুব একটা তাল মেলাতে পারছি না। এই জন্য আমাদের শিক্ষাটা অবশ্যই হতে হবে প্রযুক্তি নির্ভর, অর্থাৎ আজকের প্রযুক্তি তো বটেই, ভবিষ্যতেও যে প্রযুক্তি আসবে সেটাকেও যেন আমরা কাভার করতে পারি। সেই টেকসই সমাধানকে মাথায় রেখে আমাদের এই আহ, শিক্ষা গবেষণা পরিচালিত হয়। বিশেষ চাহিদা সম্পন্ন ও একীভূত শিক্ষা, এই জিনিসটি নিয়ে বর্তমানে খুবই জোরে সোরে কথা বলা হচ্ছে। এটি পুরো বিশ্বব্যাপী শুরু হয়েছে আরো আগে। বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশু আছে এবং যাদেরকে একসঙ্গে করা, অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আহ, যারা একটা সাধারণ কালচারের বাইরে যারা আছে তাদেরকেও একসঙ্গে করা, লিঙ্গের ভিত্তিতে কোনো এক্সক্লুশন বা দূরবর্তী জায়গায় না রেখে দেওয়া, কিংবা ধরেন ধর্ম, বর্ণ, গোত্র এগুলোর ভিত্তিতে যদি কাউকে আমরা দূরে রাখি, সেটা কিন্তু আসলে একীভূত শিক্ষার পরিপন্থী। যার ফলে এই সময়ে এসে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থেকে শুরু করে যারা আছে, স্থান কাল পাত্র ভেদে সবাইকে একসঙ্গে নিয়ে আমাদের যে শিক্ষার যাত্রা, সেটি কিন্তু একীভূত শিক্ষা। তো এই শিক্ষাকে বাস্তবায়ন করতে গেলে আমাদের অবশ্যই শিক্ষা গবেষণার গুরুত্ব রয়েছে, কারণ শিক্ষা গবেষণাই আমাদের সেই পথ বাতলে দিবে যে পথে গেলে আমরা এই সবকিছুকে একসঙ্গে নিয়ে চলতে পারবো। মনোবৈজ্ঞানিক ও সামাজিক ভিত্তি, শিক্ষা একটি সামাজিক কাজ এবং একই সঙ্গে সঙ্গে এটি একটি সাইকোলজিক্যাল কাজ। অর্থাৎ শিশু কিভাবে শিখবে, তার মনস্তত্ত্ব কেউ যদি না বোঝে, তাহলে ওই শিক্ষক ব্যর্থ হওয়ার সম্ভাবনা খুব বেশি। একইভাবে সামাজিক যে ভিত্তি রয়েছে, সেই সামাজিক ভিত্তিটা আসলে কেমন, যেহেতু শিক্ষা তার সামাজিকতা বা তার সামাজিক আচার যা পারমিট করে কিংবা সামাজিক ভাবে যা ইতিবাচক সেটি নিয়ে এই শিক্ষার কারবার।
যার ফলে শিক্ষা কিন্তু অবশ্যই সামাজিক ভিত্তির উপর দাঁড়িয়ে তার পরবর্তী ফলাফল কি হবে সেটি নির্ধারণ করবে। সুতরাং এই দুটো জিনিসকেই আমরা যখন আহ, শিক্ষার মধ্যে আনতে যাব তখন কিন্তু গবেষণার প্রয়োজন, এবং সেই শিক্ষা গবেষণার মাধ্যমে আমরা দেখব যে কাকে কতটুকু স্পেস আমরা দিব, এবং আলটিমেটলি কার পজিশন আসলে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। শিক্ষা গবেষণায় কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন আর্থিক এবং সম্পদের সীমাবদ্ধতা। পুরো শিক্ষা ব্যবস্থাতেই এটি খুবই একটি বড় জায়গা জুড়ে আছে। কারণ আর্থিক এবং সম্পদের যে সীমাবদ্ধতা, এটির জন্য আমরা দেখা যায় যে গবেষণা ক্ষেত্রে আমাদের কিংবা আহ, শি- অবকাঠামোগত বিভিন্ন জায়গায় আমাদের কিন্তু আর্থিক সীমাবদ্ধতা থাকে। সঙ্গে সঙ্গে যে রিসোর্স, যে সম্পদগুলো আমাদের আছে, সেই সম্পদের কিন্তু সীমাবদ্ধতা আমরা লক্ষ্য করি খুব খুব স্বাভাবিকভাবেই। পদ্ধতিগত সীমাবদ্ধতা আমাদের আজকের দিনে দাঁড়িয়ে যে শিক্ষা কৌশল, মানে যে শিক্ষণ কৌশল, যে শিক্ষণ পদ্ধতি ব্যবহার করা উচিত, তা কিন্তু আমরা অনেকাংশেই পারছি না। সেটির সঙ্গে অবশ্যই আর্থিক এবং সম্পদের সীমাবদ্ধতা জড়িত, এবং পদ্ধতিগতভাবেও আমরা কিন্তু কিছুটা পিছিয়ে আছি। অর্থাৎ অনেক পদ্ধতি আছে যেটি দুনিয়াতে অনেক বহুল প্রচলিত, কিন্তু আমরা সেটি বর্তমানে প্রয়োগ করতে পারছি না। সেটি আমাদের শিক্ষকদেরও কিছুটা পদ্ধতিগত সীমাবদ্ধতা আছে বা জানাশোনার সীমাবদ্ধতা আছে। সঙ্গে সঙ্গে আমাদের কিছু কিন্তু টেকনোলজিক্যাল জ্ঞানেরও অভাব আছে, টেকনোলজিক্যাল কিছু রিসোর্সেরও অভাব আছে। প্রয়োগের ব্যবধান, আমরা আসলে প্রয়োগ করি কিন্তু দেখা যায় যে যে জিনিস আমরা যেখান থেকে ধরে এনে প্রয়োগ করতে চাচ্ছি সেটা ওই জায়গার জন্য যেভাবে প্রযোজ্য আমাদের এখানে ওভাবে প্রযোজ্য না, কিন্তু আমরা জোর করে দেখা যায় অনেক সময় অনেক কিছু করে ফেলি। এর ফলাফল আমরা দেখি যে এটি আসলে ব্যর্থ হয়, এবং আমাদের দেশের সঙ্গে এর কনটেক্সট যদি না মেলে তাহলে কিন্তু এরকম কোনো কিছুই হুট করে এনে প্রয়োগ করলে সেটি ফলপ্রসূ হবে না। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। নৈতিক ও প্রবেশাধিকার সংক্রান্ত আমাদের কিছু এথিক্যাল কনসিডারেশন আছে গবেষণার ক্ষেত্রে, এবং প্রবেশাধিকার, আমি সব জায়গায় অ্যাক্সেস পাবো কিনা গবেষণা করার ক্ষেত্রে, এটি কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ নৈতিকভাবে আমার সবকিছু গ্রহণ করতে হবে, এবং সেই প্রবেশাধিকার যদি আমার নৈতিক না হয় তাহলে আমি কিন্তু আমার শিক্ষা গবেষণার একটি বিরাট অংশ থেকে দূরে থেকে যাব। চাঁদ যেরকম শুধু এক পার্ট আলোকিত বা প্রতিফলিত হয় বলে আমরা তাকে আলোকিত দেখি, ঠিক সেরকম ভাবে আমরা শুধু একটি অংশই দেখতে পারবো বা একটি একটি পার্সপেক্টিভ আমরা আমাদের কাছে আসবে, বাকি পার্সপেক্টিভ কিন্তু আমাদের কাছ থেকে অনেক দূরে থেকে যাবে। সাংস্কৃতিক ও প্রাসঙ্গিকতা সংক্রান্ত, অর্থাৎ একটি দেশের সংস্কৃতির উপর নির্ভর করেই তার সামাজিকতা, তার শিক্ষা সবকিছু আসলে ডিজাইন করা উচিত। কিন্তু আমরা দেখি যে অনেক ক্ষেত্রেই আমরা ভিন্ন সংস্কৃতি কিংবা আকার সংস্কৃতির যে বহুল প্রচার সেটার উপর নির্ভর করে অনেক কিছু করে ফেলি, যেটা আমাদের সঙ্গে পরবর্তীতে অপ্রাসঙ্গিক হয়ে দাঁড়ায়। তো এই সাংস্কৃতিক এবং প্রাসঙ্গিক সাংস্কৃতিক যে মানে সমন্বয়, সেই সমন্বয়টা কিন্তু মাথায় রেখে আমাদের কাজ করা লাগবে। কিন্তু এই জিনিসটা করতে গেলে আমরা বেশ কিছু সীমাবদ্ধতার মধ্যে পড়ি। কারণ একটি জিনিস আপনি দেখেন, বাংলায় যে গবেষণা সেটি কিন্তু অনেক কম ইংরেজির তুলনায়। এটি আমাদের সাংস্কৃতিকভাবে আমরা কিন্তু বাংলার সঙ্গে বেশি জড়িত, বা আমাদের হৃদয়ের ভাষা, আমাদের প্রাণের ভাষা বাংলা, সেটাতে কিন্তু আমাদের গবেষণা প্রবন্ধ বা গবেষণা কাজ কম। এটি আমাদের কিন্তু একটা অসুবিধা তৈরি করে। একইভাবে প্রাসঙ্গিকতা, আমাদের এখানে যে সিচুয়েশনটা রয়েছে সেটা যদি অন্য জায়গার গবেষণা দিয়ে আমি তাকে সমাধান করার চেষ্টা করি তাহলে সব ক্ষেত্রে এটা মেলে না। কারণ এই কনটেক্সট পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু প্রাসঙ্গিকতা চেঞ্জ হয়ে যায়। সুতরাং আমাদের এই মাটি বায়ুতে যা আছে সেই অনুযায়ী আমরা যদি সেই সংস্কৃতিকে ধারণ করে সেই প্রাসঙ্গিকতা বা সেই পটভূমিকে আমলে নিয়ে যদি আমরা একটা গবেষণা না করতে পারি, বা গবেষণায় আমাদের হচ্ছে সেই উদার জায়গা যদি না থাকে, তাহলে কিন্তু আমরা অনেকভাবেই পিছিয়ে পড়বো। শিক্ষা গবেষণার ভবিষ্যৎ পথরেখা কেমন হতে পারে, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয় হবে, এটা আমরা অলরেডি দেখে ফেলেছি। কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা এই মুহূর্তে খুব বহুল মাত্রায় প্রচলিত। জটিল ও বৈশ্বিক সমস্যা নিয়ে গবেষণা, এখন অনেক সমস্যাই জটিল হয়ে যাচ্ছে, একটা সমস্যার ফল আরেকজনের কাছে গিয়ে পড়ছে। এটি বৈশ্বিকও বলতে পারেন আপনি। উন্নয়নশীল দেশ সবসময় উন্নত দেশের যে ক্ষতিকর প্রভাব সেটি বয়ে বেড়ায়, যার ফলে এখন আর আসলে জাতিগতভাবে কিংবা আহ রাষ্ট্রের বাউন্ডারির ভিতর একটি জিনিস নিয়ে আমি চিন্তা করব সেটির দিন ফুরিয়ে যাচ্ছে। আমরা পুরো পৃথিবী এবং এমন কমপ্লেক্স বিষয় যেগুলোর অংশীজন কিংবা সেগুলোর সুবিধাভোগী অনেক মানুষ কিংবা অনেক রাষ্ট্র, এরকম জিনিসগুলো নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। যার ফলে এই গবেষণার যে
আহ, যে ক্ষেত্রগুলো সেগুলো কিন্তু ভবিষ্যতে আরো জটিল হবে এবং আরো বৈশ্বিক হবে। আন্তঃশাস্ত্রীয় গবেষণা, এটি নিয়ে একটু আগেও কথা হয়েছে। আমরা যখনই এখন বর্তমানে যে কাজগুলোই করি না কেন সবগুলোই হচ্ছে ইন্টার রিলেটেড বা ইন্টার ডিসিপ্লিনারি আমরা কাজ করার চেষ্টা করি, কারণ সবকিছুই সবার সঙ্গে জড়িত। এই জন্য আমরা সবকিছুকে একসঙ্গে নিয়ে যে গবেষণাটা করার চেষ্টা করি সেটা কিন্তু ভবিষ্যতে আরো বিস্তৃত হবে। অংশগ্রহণমূলক ও পরিবর্তন নির্ভর গবেষণা। অংশগ্রহণমূলক মানে হচ্ছে যারা এখন শিক্ষার্থী হিসেবে আছে তারা হয়তো আমাদের শিক্ষার্থী না হয়ে আমাদের ল্যাব ল্যাবের সহকারী কিংবা আমাদের গবেষণার সহকারী হিসেবে কাজ করতে পারে, কিংবা আমাদের কো অথর হিসেবে আমাদের গবেষণা প্রবন্ধে থাকতে পারে। এবং পরিবর্তন নির্ভর গবেষণা, পরিবর্তন যে হচ্ছে, যে দ্রুত আকারে হচ্ছে, সেই পরিবর্তনের সঙ্গে মানানসই হয়ে আমাদের কিন্তু গবেষণাটাও পরিবর্তন হচ্ছে, এবং পরিবর্তনটা এত ফাস্ট হচ্ছে যার ফলে গবেষণাও কিন্তু খুব দ্রুত তার দিক পরিবর্তন করতে হবে এবং তাকে খুব বড় একটা এরিয়া কভার করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। স্থানীয় প্রেক্ষিত দেশি জ্ঞান, এটি একবার একটু বলা হয়েছে, আরো একবার বলি। স্থানীয় প্রেক্ষিত, গ্লোবালাইজেশনের এই যুগে আমার লোকাল জিনিস নিয়ে আগে চিন্তা করতে হবে। গ্লোবাল জ্ঞান আমরা অর্জন করব, কিন্তু লোকালি সেটাকে কিভাবে প্রয়োগ করা যায় সেটার জন্য আমাদের ইম্প্রোভাইজেশন করতে হবে, এবং আমার এলাকার জন্য সেটা যেভাবে প্রয়োগ করলে ভালো হয় ঠিক সেভাবে আমাকে সেটা প্রণয়ন করতে হবে। তারপর সেটা আমরা আহ, বাস্তবায়নে যাব। এক্ষেত্রে দেশি জ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ দেশ যে কালচার হাজার বছর যাবত বহন করছে, কিংবা এখানকার যে বিষয়গুলো আছে সেই বিষয়ের সঙ্গে গ্লোবাল যে বিষয়গুলো সেগুলোর সমন্বয় করেই কিন্তু আমাদের একটি কমন জায়গায় যেতে হবে। এটি না হলে আমরা কিন্তু আসলে পুরোপুরি সম্পূর্ণ যে সফলতা সেটি কিন্তু আমরা পাবো না। অনেকক্ষণ আমরা কথা বললাম, আমরা আমাদের অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম। এবার আমরা একটু অনুশীলনে যাই। অনুশীলনের প্রথমেই যেটি আসবে একটি এমসিকিউ। পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন, প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের পূর্বে তাদের যে প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয় তাকে কি বলে? একটু খেয়াল করবেন, প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের পূর্বে, পূর্বে কথাটা একটু দেখেন। এখানে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো আমরা একটু দেখি। আপনারা আশা করি বুঝেই ফেলেছেন, পূর্ব কথাটা দেখেই বুঝে ফেলার কথা যে এটি হবে উত্তর খ, প্রি সার্ভিস ট্রেনিং বা চাকরি পূর্ব প্রশিক্ষণ, অর্থাৎ নিয়োগের পূর্বেই যে প্রশিক্ষণটা দেওয়া হয়। দুইয়ে আসি, কর্মরত শিক্ষকদের দক্ষতা উন্নয়নের জন্য প্রদত্ত প্রশিক্ষণকে কি বলে? কর্মরত, এটা একটু খেয়াল করেন, মানে যিনি বর্তমানে কর্মরত আছেন, তাহলে কি হতে পারে? খুব সোজা, আপনি একটু খেয়াল করেন। হ্যাঁ, এটা হবে ক, ইন সার্ভিস ট্রেনিং বা চাকরিকালীন বা কর্মকালীন যে প্রশিক্ষণ সেটি। শিক্ষায় এমফিল ডিগ্রির পূর্ণরূপ কি? আমরা অনেকেই এমফিল ডিগ্রির পূর্ণরূপ হয়তো ওভাবে জানি না, কারণ আমরা এমফিল ব্যবহার করেই অভ্যস্ত। এটার পূর্ণরূপটা আসলে কি একটু খেয়াল করি আমরা। এখানে চারটা অপশন দেওয়া আছে, আপনারা একটু যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে মাস্টার অফ ফিলোসফি, এম ফর মাস্টার, ফিল ফর ফিলোসফি, এভাবে এটা তৈরি হয়েছে, মাস্টার অফ ফিলোসফি। শিক্ষক শিক্ষার শিক্ষাক্রমে, অর্থাৎ যে ট্রেনিং এর শিক্ষাক্রম কিংবা ট্রেনিং ম্যানুয়াল আমরা দেখি, সেখানে সাধারণত কি অন্তর্ভুক্ত থাকে? আমরা একটু খেয়াল করি। খেয়াল করলে আমরা দেখব যে এটার উত্তর হবে খ, অর্থাৎ সেখানে পেডাগজি থাকে, অর্থাৎ কিভাবে সেটি পড়ানো হবে বা সেই শিখন শিখানোর যে কৌশল এবং পদ্ধতি সেটি থাকে। বিষয় জ্ঞান থাকে, অর্থাৎ কন্টেন্ট নলেজ থাকে, এবং টিচিং প্র্যাকটিস বা শিক্ষা অনুশীলন, বা আমরা এটাকে বলতে পারি পাঠদান অনুশীলন, এটি থাকে। শিক্ষায় পিএইচডি ডিগ্রির অর্থ কি? একইভাবে এমফিলের মতো এটি একটি জিনিস। আমরা দেখতে পারি যে এমফিল আমরা যেরকম দেখেছি ঠিক একইভাবে এটির পূর্ণরূপটা কি? আমরা দেখব যে এটির পূর্ণরূপ, আসলে অনেকেই এটি জানে, এটি বহুল প্রচলিত একটি ডিগ্রি। এটি হচ্ছে ডক্টর অফ ফিলসফি, অর্থাৎ পিএইচ এ ফিলসফি, ডি ফর ডক্টর। প্রাথমিক স্তরের শিক্ষক প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ সমস্যা কি? খুব বেশি চিন্তা ভাবনা করার দরকার নেই, আমরা এটি এমনিই বুঝতে পারি যে তত্ত্বের উপর অত্যধিক জোর এবং ব্যবহারিক সংযোগের অভাব,
এটি হলো মূলত প্রাথমিক শিক্ষায় শিক্ষক প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ সমস্যা। শিক্ষক প্রশিক্ষণের শিক্ষাক্রমে পাঠদান অনুশীলনের মূল উদ্দেশ্য কি? আমরা একটু চিন্তা করি যে পাঠদান অনুশীলন বা পাঠ দেওয়ার কিংবা টিচিং দেওয়ার এই যে অনুশীলনটা আমরা করি এটার আসলে মূল উদ্দেশ্যটা কি? হ্যাঁ, এটি হবে খ, অর্থাৎ বাস্তব শ্রেণীকক্ষে তাত্ত্বিক জ্ঞান প্রয়োগ করা। এম.এড ডিগ্রিটি কোন স্তরের সমমান? এম.এড আমরা একটু খেয়াল যদি করি, এম.এড 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 মানে হলো এম ফর মাস্টার্স, সুতরাং আমরা বুঝতেই পারি এটি হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা মাস্টার্স ডিগ্রির সমমান। শিক্ষক প্রশিক্ষণ শিক্ষাক্রমে পেডাগজি এর অন্তর্ভুক্ত কি কি থাকতে পারে? দেখেন এখানে 4টা অপশন আছে। আমরা মূলত দেখব যেটা, সেটা হচ্ছে দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ টিচিং অ্যান্ড লার্নিং। এটি হচ্ছে আমাদের মূলত শিক্ষক প্রশিক্ষণ শিক্ষাক্রমে পেডাগজি এর অন্তর্ভুক্ত। এমপিএড এবং এমএড এর মধ্যে মূল পার্থক্য কি? এমপিএড মানে হচ্ছে মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন, আর এমএড তো আমরা আগেই দেখে আসলাম মাস্টার অফ এডুকেশন। এই দুইটার মধ্যে আসলে মূল পার্থক্য কি? একটু আমরা পড়ি 4টা অপশন। হ্যাঁ, এর উত্তর হবে ক, এমএড focuses specially on physical education and sports, while এমএড is broader, covering general educational theory and practice. আচ্ছা, আমরা দেখলাম যে এমপিএড এটা মূলত ফিজিক্যাল এডুকেশন এবং খেলাধুলা এগুলোর উপর জোর দেয়, অপরদিকে এমএড পুরো জিনিসটার উপর জোর দেয়, শিক্ষার যত ধরনের দিক আছে সবগুলোর উপর জোর দেয়। শিক্ষা গবেষণার সীমাবদ্ধতা বলতে কি বোঝায়? এটা আসলে সীমাবদ্ধতা কি আমরা একটু খেয়াল করি। খেয়াল করলেই আমরা দেখব যে the potential weaknesses or constraints of the study that may affect the result, অর্থাৎ খ, গবেষণার সেই সব সম্ভাব্য দুর্বলতা বা সীমাবদ্ধতা যা ফলাফলকে প্রভাবিত করতে পারে নেগেটিভলি। আমরা একটি কেস স্টাডি দেখি। একজন শিক্ষক একটি স্বল্পমেয়াদী চাকরিকালীন প্রশিক্ষণ শেষ করার পরও তার শ্রেণী কার্যক্রমে তেমন পরিবর্তন দেখা গেল না। এটি প্রশিক্ষণের কোন দিকটি প্রকাশ করে? আমরা একটু অপশনগুলো দেখি। অপশনগুলো দেখলে আমরা খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারবো যে ল্যাক অফ মেকানিজম টু ট্রান্সফার ট্রেনিং লার্নিং টু দ্য অ্যাকচুয়াল ক্লাসরুম অ্যান্ড আর ডিসকানেক্ট বিটুইন থিওরি অ্যান্ড প্র্যাকটিস। অর্থাৎ উনি যা নিয়েছিলেন ট্রেনিং এ তা আবার ক্লাসে প্রয়োগ করার ক্ষেত্রে একটা সংযোগের অভাব আমরা দেখতে পাচ্ছি, যার ফলে উনি হয়তো ট্রেনিংটা খুব ভালোভাবে করেছেন কিন্তু শ্রেণীকক্ষে এসে সেটা আর সেভাবে উনি প্রয়োগ করতে পারছেন না। এর ফলে তার শ্রেণী কার্যক্রমে তেমন পরিবর্তন দেখা যাচ্ছে না। ডিজিটাল লার্নিং এর যুগে শিক্ষক প্রশিক্ষণের পথরেখা কেমন ভাবে সমন্বিত হবে? আমরা একটু আমাদের অপশনগুলো খেয়াল করি। অপশনগুলো দেখলে অপশনগুলো পড়লেই আমরা বুঝে যাব যে by integrating digital literacy, online pedagogy, and the use of technology as a core component of the curriculum. কারিকুলামের একদমই একদমই একটি মানে কেন্দ্রীয় অনুষঙ্গ হিসাবে আমরা যদি হচ্ছে ডিজিটাল লিটারেসি, অনলাইন প্যাডাগজি এবং টেকনোলজির যে ব্যবহার সেগুলোকে অন্তর্ভুক্ত করি, তাহলে আমরা কিন্তু এই ডিজিটাল লার্নিং এর যুগে শিক্ষক প্রশিক্ষণের পথরেখা কিভাবে সমন্বিত হবে সেটা বুঝতে পারবো। চাকরি পূর্ব এবং চাকরিকালীন প্রশিক্ষণের মধ্যে সমন্বয়ের ঘাটতির ফলে কি দেখা দেয়? খুব সোজা প্রশ্ন, আপনারা একটু খেয়াল করেন। একটু খেয়াল করলে আপনারা দেখবেন যে এটার উত্তর হবে খ, ইট ক্রিয়েটস কনফিউশন অ্যান্ড ডিসজয়েন্টেড প্রফেশনাল ডেভেলপমেন্ট এক্সপেরিয়েন্স ফর টিচার্স। এটা একটা দ্বিধা তৈরি করে, একটা দ্বন্দ্ব তৈরি করে এবং একটা অসংযোগ তৈরি করে কিসের মধ্যে? প্রফেশনাল ডেভেলপমেন্টের যে অভিজ্ঞতা সেটাতে একটি অসংযোগ তৈরি করে। পিএইচডি সম্পন্ন করার পর একজন শিক্ষকের জন্য কি সুযোগ ও পরিধি উন্মুক্ত হয়? এটা আমরা একটু আগেই আলোচনা করলাম, সুতরাং আপনারা একটু অপশনগুলো পড়লেই বুঝবেন। অপশনগুলো যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে অপশন হবে খ, দে ক্যান বিকাম আ ইউনিভার্সিটি প্রফেসর, এডুকেশনাল রিসার্চার, হাই লেভেল পলিসি অ্যাডভাইজার অর কারিকুলাম স্পেশালিস্ট। যখন একজন
পিএইচডি ডিগ্রি করেন ওই ফিল্ডে উনি একজন ইউনিভার্সিটির শিক্ষক হতে পারেন, একজন শিক্ষা বিষয়ক গবেষক হতে পারেন, উনি একজন নীতি নির্ধারক হতে পারেন, কিংবা উপদেষ্টা হতে পারেন, কিংবা পরামর্শক হতে পারেন, এবং কারিকুলাম স্পেশালিস্ট হতে পারেন। তো এই ছিল আমাদের অনুশীলন। আমরা এবার দেখব যে আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান এইসব বিষয়ে, তাহলে আপনারা কোন কোন বই পড়তে পারেন। প্রথমেই আছে শিক্ষাবিদের হাতেখড়ি, শামীম আল মাহমুদ, আবু শিহাব ও মোহাম্মদ রাজু মিয়া এর লেখক। দ্বিতীয়তে আছে গবেষণায় হাতেখড়ি, রাগিব হাসান। তৃতীয়তে আছে শিক্ষা গবেষণার সহজ পাঠ, রায়হানারা জামান ও রিদওয়ানুল মসরুর। 4 নম্বরে রয়েছে শিক্ষক ও শিক্ষা, এই বইটির লেখক মাসুম বিল্লাহ। একই নামে আরো একটি বই আমরা দেখছি, এই বইটির লেখক খালিদ মুশাররফ। শিক্ষার শতশিখা, আবুল মোমেনের লেখা বই। আমাদের শিক্ষা কোন পথে, আব্দুল্লাহ আল মুতির লেখা বই। শিক্ষা সংস্কার, মোহাম্মদ মুজিবুর রহমান। জীবন কাঠি, আবুল মোমেন। শিক্ষা বিজ্ঞান ও বাংলাদেশী শিক্ষা, আব্দুল মালেক, মরিয়ম বেগম, ফখরুল ইসলাম ও শেখ শাহবাজ রিয়াদ, ওনাদের লেখা একটি বই। বাংলাদেশের উপানুষ্ঠানিক শিক্ষা, আবু হামিদ লতিফ। শিক্ষা শিখন শিক্ষণ প্রশিক্ষণ, আবু হামিদ লতিফ। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বই, তার শিক্ষা বিষয়ক প্রবন্ধের সংকলন শিক্ষা, এবং বার্টন রাসেলের বই শিক্ষা প্রসঙ্গে বা অন এডুকেশন। এই বইগুলো আমরা যদি দেখি তাহলে শিক্ষার আরো অন্যান্য পার্সপেক্টিভ, শিক্ষার গবেষণা, কিংবা এই যে শিক্ষা বিষয়ক যে ডিগ্রি, বিভিন্ন শিক্ষা বিষয়ক যে ট্রেনিং গুলো, সেগুলো নিলে লাভ কি, এগুলো বিষয়ে বিভিন্ন দিকের আলোকপাত পাবো। তো এই ছিল আজকের আমাদের আলোচনা। আজকের এই আলোচনাটি ধৈর্য ধরে উপভোগ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আশা করি আপনাদের ভালো প্রস্তুতি হচ্ছে, এবং আপনাদের জন্য শুভকামনা রইবে সব সময়ের জন্য, যেন আপনারা প্রতিটি পরীক্ষায়, বিশেষ করে আসন্ন প্রিলি পরীক্ষায় আপনারা যেন ভালো করেন, আপনারা যেন আপনাদের যা চাহিদা, আপনাদের যা ইচ্ছা, আপনাদের যা কামনা, সেটি যেন পূরণ হয়, সেই প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন।